আসসালামু আলাইকুম। সো সবাইকে আজকের ক্লাসটাতে ওয়েলকাম করতেছি। সো আশা করি সবাই ভালো আছি আমরা। যারা ইনবক্সে আমাকে সালাম দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাসটা শুরু করি। সো এখানে বলছে এ ও বি মডেলের মধ্যে কোনটি অধিকতর উপযোগী বলে মনে করো, বিশ্লেষণ করো। ওকে, গুড। সো এ মডেলটা হচ্ছে, আমরা কিন্তু জানি এটা হচ্ছে রাদারফোর্ডের মডেল, অ্যান্ড বি যে মডেলটা আছে এটা কার? বি যে মডেলটা আছে এটা হচ্ছে নিলস বোরের মডেল। তাহলে এইখানে অবভিয়াসলি বোঝাই যাচ্ছে কোনটা বেশি উপযোগী, এ না বি? এটা বেশি উপযোগী, অধিকতর উপযোগী হচ্ছে মডেল বি। কিছু বাংলা কথাবার্তা লিখতে হবে, এই তো। সো এই হচ্ছে কথাবার্তা, সরি। সো আমরা শুরু করি আজকে ক্লাসটা। আজকে হচ্ছে আমরা C8 পড়ব। টু বি এক্স্যাক্ট যদি বলতে চাই, আজকে ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট। আগের দুইটা ক্লাসও ইম্পর্টেন্ট, বাট আজকে ক্লাসে আমরা বেশ অনেকগুলো ম্যাথ ট্যাথ করবো। ফাইনালি আমরা ম্যাথমেটিক্যাল পার্টের দিকে যাচ্ছি। প্রথম দুইটা ক্লাসে আমরা থিওরি বেসড অনেক কথাবার্তা বলছিলাম। সো ফাইনালি আমরা ম্যাথমেটিক্যাল পার্টে যাচ্ছি। সো কিছু ছোট ছোট কথাবার্তা ফার্স্টেই কিছু ছোট ছোট কথাবার্তা বলা। সো আমি এইখানে এইভাবে চিন্তা করি, এটা একটা পরমাণু, হ্যাঁ, এটা একটা পরমাণু, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এটা হচ্ছে তার নিউক্লিয়াস। আমি এখানে নিউক্লিয়াসটা দিচ্ছি। সুন্দর একটা নিউক্লিয়াস আঁকলাম। এত টাইম নিয়ে নিউক্লিয়াসটা আঁকলেন, দরকার আছে আজকে? এটা কি খুব দরকার আছে? আচ্ছা, এবার আমি যদি বলি ইলেকট্রন কই আছে? ইলেকট্রন আছে এই যে বাইরে, এইখানে ইলেকট্রন আছে। তো এটাকে আমি দিলাম, ইলেকট্রন। এখন আমি যদি জিজ্ঞাসা করি তোদেরকে যে নিউক্লিয়াসে এটার চার্জ কত হবে, নিউক্লিয়াসের চার্জ, সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনিস, সবাই মনোযোগ দিয়ে শুনিস। নিউক্লিয়াসে প্রোটন, ধর কথার কথা, সোডিয়ামের প্রোটন আছে 11টা। তাহলে নিউক্লিয়াসের চার্জ তুই কি দিবি? তাহলে তুই বলবি যে ভাই এটা এভাবে দেন, আপনি একটা কাজ করেন, এইভাবে দেন। আপনি যদি আমাকে বলেন এরকম, এটা নিউক্লিয়াস, এটা সোডিয়ামের নিউক্লিয়াস, কথার কথা ধরতেছি, হ্যাঁ, এটা হচ্ছে ধর সোডিয়াম। তাহলে সোডিয়ামের নিউক্লিয়াসে প্রোটন আছে কয়টা? 11টা প্রোটন। তাহলে এখন তোরা বলতো ফেরা এটার চার্জ তুই কিভাবে লিখবি? তাই তুই বলবি এটা সহজ জিনিস ভাই, এটা কঠিন কোনো জিনিসই না, 11টা প্রোটনের চার্জ বের করে ফেলবো। তাহলে কিভাবে লিখবো এই জিনিসটাকে? তাহলে তুই বলবি জেড, জেড হচ্ছে 11, বুঝছস তো জেড কেন দিছি? জেড কেন দিছি বুঝছস? আর এইখানে দিবি তুই প্রোটনের চার্জ, এইভাবে দিবি। এই দেখ, এই সেট আপে আমরা যাব। এইখানে 11টা প্রোটন আছে তাই জেড দিছি, আর এইখানে কিউপিটা বুঝাইতেছি একটা প্রোটনের চার্জ। বোঝ ভালো করে, একটা প্রোটনের চার্জ যদি কিউপি হয়, কিউ দিয়ে চার্জ বোঝায়, নিচে পি দিছি তাই প্রোটন। আর যেহেতু 11টা প্রোটন আছে তাহলে একটা প্রোটনের চার্জ কিউপি, 11টা প্রোটনের চার্জ কি হবে? 11p। আচ্ছা, এবার তোরা বলতো অ্যালুমিনিয়াম, এটার তো প্রোটন আছে 13টা, এবার এটার নিউক্লিয়াসের চার্জ আমরা কি লিখবো? তাহলে তুই বলবি এটার ক্ষেত্রে আপনি লিখবেন 13 ইন্টু কিউ পি, এভাবে লিখতে হবে। আচ্ছা, ম্যাগনেসিয়াম, এটার প্রোটন কয়টা আছে? 12টা, তাহলে কেমনে লিখবেন? 12 ইন্টু কিউ পি, এভাবে লিখতে হবে। বুঝোস কি কথাটা? ওই জিনিসটাই আমি তোরে এইখানে বুঝাইতে চাইছি, যে একটা প্রোটনের চার্জ যদি তুই জানোস, আর যদি তার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যাটা জানোস, তাহলে তুই নিউক্লিয়াসের মোট চার্জ বের করে ফেলতে পারবি। জেড মানে আমরা জানি সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। 3-4টা এক্সাম্পল দিছি, আশা করি বুঝছস। এবার তোদেরকে একটু বলি, প্রোটনের চার্জের আমি কিন্তু মান চিন্তা করতেছি, এই লাইনটা একটু লিখে নিই, এটা অলওয়েজ মনে রাখিস। মান, ভ্যালু লিখছি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা তুই জানোস, সরি। আচ্ছা, তোরে যদি জিজ্ঞেস করি ইলেকট্রনের চার্জের মান, তুই বলবি ভাই এটাও তো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্বই হবে। অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এটা তো ইলেকট্রন, এটা তো নেগেটিভ হবে। আমি এখানে আগেই মেনশন করেই নিছি, আমি এখানে যা সিম্পল মান চিন্তা করতেছি। তাহলে যদি এখানে মান চিন্তা করি, তাহলে আমরা কি বলতে পারি বলতো? প্রোটনের চার্জের মান আর ইলেকট্রনের চার্জের মান কি সমান, এটা কি বলতে পারি না আমরা?
100% ভাইয়া বলতে পারেন, 100% কোনো মিস নাই। প্রোটন আর ইলেকট্রনের চার্জের মানটা সমান, শুধু প্রোটনের চার্জটা হচ্ছে ধনাত্মক আর ইলেকট্রনের চার্জটা কি ঋণাত্মক, এটুকু কিন্তু আমরা জানি। এবং নিউক্লিয়াসের চার্জ হবে তার পারমাণবিক সংখ্যা গুণ কয়টা প্রোটন আছে, ওইভাবে আমি এখানে সবগুলো এক্সাম্পল দিয়ে রাখছি, ঠিক আছে। সো এখন আমরা যদি আরেকটু আগাই, সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, ক্লাসে তো অনেকেই আসোস মাশাল্লাহ, চ্যাট বক্সে থাইকা কোনো বেনিফিট নাই, কোনো বেনিফিট নাই ইন এ সেন্স, তুই যদি আমি একটা ছোট্ট জিনিস লিখি তারপর যদি লিখতে থাকস যে ভাই এটা কি এটা কি এটা কি, একটু ধৈর্য ধর, দেখবি তুই তোর উত্তর পাওয়া যাবি। পুরা সেট যখন শেষ তারপরও যদি না বুঝোস, অ্যাট দ্যাট কেস কোয়েশ্চেন করিস, আমি জানি তোরা কি কি প্রশ্ন করতে পারস। এখন তুই যদি আমার এটা জিজ্ঞাস যে জেড মানে কি, এটা আমার জন্য খুবই হতাশাজনক। জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা, তাও বলে দিলাম ইনবক্সে জিজ্ঞাইতেছে জেড মানে কি ভাই। সো জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা। যাই হোক, এখন দেখ আমরা তো এটা বুঝতেছি যে ভাই প্রোটনের চার্জের মানটা ইলেকট্রনের চার্জের মানটার সমান। এটাকে আমরা ছোট করে এত, এই যে কিউপি কিউই লেখাটা আমার জন্য কষ্ট না, আমি এখানে ছোট করে ই লিখলাম, মানটাকে আমরা ই দিয়ে ডিনোট করলাম। এখন তোরা আমার এইখানে আয় মনোযোগ দিয়ে, এইখানে তোরা যদি এখন জিজ্ঞাসা করি এই নিউক্লিয়াসে, এই যে এটা তো নিউক্লিয়াস, এনে চার্জ কত আছে, তাহলে তুই বলবি জেড হচ্ছে প্রোটন সংখ্যা আর ই হচ্ছে প্রোটনের চার্জ। মান চিন্তা করছি কিন্তু, এখন তুই বলবি ভাইয়া ই দিয়ে কি তাহলে আপনি ইলেকট্রনের চার্জ বুঝাচ্ছেন? ই দিয়ে আমি প্রোটনের চার্জও বুঝাচ্ছি, ইলেকট্রনের চার্জও বুঝাচ্ছি, কারণ দুইটার মান সেম, আমরা আগেই জানি এটার মান কি সেম। তাহলে নিউক্লিয়াসের চার্জ হবে জেড প্রোটন সংখ্যা ইনটু যতটা প্রোটন আছে, আর ইলেকট্রন সংখ্যা আর প্রোটনের সংখ্যার চার্জ তো সেম, তাহলে জেড ই দিছি, আর এটা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। এখন তোদেরকে যদি জিজ্ঞাসা করি এদের মধ্যে খুবই সুন্দর একটা বল কাজ করে, এই বলটা আমি সেই প্রথম দিন থেকে তোদেরকে দেখাইতেছি, যেটা কেন্দ্রের দিকে কাজ করে, মনে করে দেখ। এই বলের মানটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রের দিকে কাজ করে, তো তাই এটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। এবং এই বলটা খুবই ইন্টারেস্টিং একটা বল, কারণ মাইনাস আর প্লাসের মধ্যে কাজ করে। খেয়াল করে দেখ, তোরা কিন্তু রিলেট করতে পারবি। মাইনাস আর কার মধ্যে কাজ করতেছে? প্লাসের মধ্যে। তাহলে এইখানে এই বলটার মান যদি তুই বের করতে চাস, তাহলে এটা হবে কুলম্ব বল। তাহলে এফসি, যেটা কেন্দ্রের দিকে কাজ করতেছে, তোরা কুলম্ব বলের ইকুয়েশন জানোস, এফ সি ইকুয়াল কে ইন্টু, আমি যদি এখানে লিখি কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার, এটা তুই জানোস। সো যদি আমরা মান বসাই কে ইন্টু, এখন ভাই আমরা কিউ ওয়ানের জায়গায় কত বসাবো? তাহলে আমরা কিউ ওয়ানের জায়গায় বসাবো হচ্ছে জেড ই। যারা, আবারও বলতেছি ভাই মনোযোগ দিয়ে প্লিজ ভাইয়া, এটা যদি না বুঝো আজকে পুরা ক্লাস দেখবি আমার কিচ্ছু কথা বুঝবি না, ইটস এ রিকোয়েস্ট ভাই, প্লিজ মনোযোগ দে। তাহলে এইখানে কিউ ওয়ান হচ্ছে তুই নিউক্লিয়াসের চার্জ ধর, আর কিউ টু হচ্ছে এই যে একটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা। একটা ইলেকট্রন কেন ধরতেছি এটা আমি আগের দিন তোদেরকে পড়াইছিলাম, বোর অ্যাটমিক মডেল একটা ইলেকট্রনের জন্যই খাটে। তাহলে এমন স্পেসিসগুলো নিতে হবে যেখানে ইলেকট্রন একটা। আমরা আস্তে আস্তে আগাই, তাহলে এইখানে প্রোটনের চার্জটা বসায় দিব, এই যে নিউক্লিয়াসের চার্জ, আর বাইরে আছে একটা ইলেকট্রনের চার্জ ডিভাইড বাই আর স্কোয়ার। আশা করি তোরা বুঝছস কিভাবে কি হয়েছে। ইলেকট্রনের চার্জ, এটা নিউক্লিয়াসের চার্জ, এদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে। এইখানে এই যে দূরত্বটা, এই যে এই দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলতেছি ব্যাসার্ধ বা আর, যেই দূরত্বে কাজ করতেছে জিনিসটা। এখন এটাকে যদি আরেকটু মডিফাই করি, এইখানে কে ইন্টু জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। অনেকের মাথায় একটা প্রশ্ন ঘুরতেছে যে ই দিয়ে আসলে কি বুঝাচ্ছেন, আমি না ভাইয়া ধরতে পারি নাই। ই দিয়ে কি বুঝাচ্ছি সেটা আমি লিখে দিচ্ছি। ই দিয়ে বুঝাচ্ছি, এইখানে ই দিয়ে কি বুঝাচ্ছি সেটা আমি লিখে দিচ্ছি। ই দিয়ে বুঝাচ্ছি চার্জ অফ প্রোটন অর ইলেকট্রন, এটা দিয়ে বুঝাচ্ছি চার্জ অফ প্রোটন, প্রোটনের যে চার্জটা আছে সেটা, অথবা ইলেকট্রন, একই জিনিস, কারণ এদের মান কি আমি তোরে অলরেডি বলছি, এদের মান চিন্তা করতেছি। আর জেড দিয়ে কি বুঝাচ্ছেন? জেড দিয়ে বুঝাচ্ছি পারমাণবিক সংখ্যা, তাই আমি এটা শর্ট করে লিখি পারমাণবিক সংখ্যা। আচ্ছা, আর দিয়ে কি বুঝাচ্ছি? তাহলে আর দিয়ে কি বুঝাচ্ছি আমরা কি জানি না আর দিয়ে? আচ্ছা, আর দিয়ে কি বুঝাচ্ছি? আর দিয়ে
কি বুঝাচ্ছি? এই দেখ একটারে পাইছি, দাঁড়া ভাইয়া এটা একটু নামটা নোট করেন তো। নাহিদ, এর রেজিস্ট্রেশন নাম্বার সহ একটু বের করবেন। আমি পড়াইতেছি একটা, সে আমার কইতেছে ভাই আলু খাইবেন, এর নামটা বের করে একটু লিখে রাখেন। তোর দাঁড়া পোলা পাইন, এত রিকোয়েস্ট করি তারা বালা হইবি না না আল্লাহ। আচ্ছা দেখ, আর হচ্ছে দূরত্ব, এর নামটা আর রেজিস্ট্রেশন নাম্বারটা একটু বের করে রাখেন, তার লগে আমার একটা গোপন বৈঠক হবে ইনশাআল্লাহ। আর হচ্ছে দূরত্ব। ওকে, সো এই হচ্ছে ইলেকট্রন বা প্রোটনের চার্জ। ওকে, সো এরপরে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা আর হচ্ছে দূরত্ব। আচ্ছা তোদের কি মনে আছে এই কে এর মানটা কি ছিল? কে এর মানটা কি মনে ছিল? আমি একটু লিখে দিই কে এর মানটা কি ছিল। এই কে এর মানটা তোরা 9-10-এ পড়ছিলি, আমি একটু লিখে দিই 1/4 পাই এপসাইলন নট জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইটার ভ্যালু সম্পর্কে আজকের ক্লাসে আমার অনেক কথাবার্তা লাগবে, তাই আমি এইখানে এটা একটু লিখে দিচ্ছি। কে এর ভ্যালুটা হচ্ছে 1/4 পাই, 4 তো একটা কনস্ট্যান্ট, পাইও কনস্ট্যান্ট, অ্যাপসাইলন নট যেটা, এটার মানটা আমরা লিখলাম। ওই একই জিনিস ভাইয়া, দূরত্ব আর ব্যাসার্ধ তো একই জিনিস, দূরত্ব আর ব্যাসার্ধ একই জিনিস। এটার মানটা হচ্ছে আমরা যদি লিখি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। তোদের জন্য কোনো কনফিউশন না থাকে তাই আমি এই মানটা লিখে রাখছি। এবং একটা জিনিস একটু মনে রাখিস, আমি আজকের ক্লাসে যা সলভ করব সব কিছু এসআই এককের জন্য সলভ করব, অ্যান্ড এসআই এককের জন্যই আমরা সব কিছু বিল্ড আপ করবো, এটা একটু মনে রাখিস। আচ্ছা এটা গেল। এই অ্যাপসাইলন নট এটার মানটা একটু ইম্পর্টেন্ট, মানটা একটু লিখে রাখতেছি 8.854 ইন্টু 10⁻⁻12, এটাটা লাগবে। এটার এককটা মানটা হচ্ছে এটা, আর এককটা হচ্ছে কুলম মিটার ইনভার্স 2 পার নিউটন। সো এই যে দেখ, এই পুরা জিনিসটা তোর আজকের ক্লাসে অনেক কাজে লাগবে। যেটা যেটা লাগবে আমি সেটা তোর আস্তে আস্তে বুঝাই দিব, কোনো টেনশন নাই। তোর এটা আমি জাস্ট বলে বলে দিব, তুই যদি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনোস ইনশাল্লাহ সব পারবি, ইনশাল্লাহ সব পারবি। সো আমি দেখ এই যে সব কিছু এটা তোরা শিখাই দিছি। ইলেকট্রন আর প্রোটনের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে যেটা কেন্দ্রের দিকে কাজ করতেছে। এখন একটা বল কেন্দ্রের দিকে কাজ করলে এটা যদি ক্রিয়া বল হয়, এটা ঠিক বিপরীত দিকে আরেকটা বল কাজ করে। তোদেরকে আমি অনেকগুলা চিত্র দিয়ে দেখাইছিলাম, একটা ক্রিকেট বলের চিত্র দেখাইছিলাম, মনে করে দেখ। সো আরেকটা বল কোন দিকে কাজ করবে তুই বলবি, তখন ভাই আরেকটা বল কাজ করবে ঠিক তার বাইরের দিকে। এই বলটা তখন জানি কি বল হয়? প্রতিক্রিয়া বল, কেন্দ্রের বাইরের দিকে। আচ্ছা তাহলে এটাকে আমরা একটু লিখে ফেলি এফসি প্রাইম, আর ভিতরের দিকে যেটা কাজ করতেছে সেটা হচ্ছে তোর এফসি। মনে আছে না কথাটা? মনে আছে। আচ্ছা এখন আমরা এই দুটা বলের মান সমান এবং দিক কি ছিল? বিপরীত ছিল। তোদের কি মনে আছে এই এফসি প্রাইমের মানটা বলছিলাম তোদেরকে, এবং এটা তোরা ফিজিক্সে চ্যাপ্টার 4 ফার্স্ট পেপারের নিউটনিয়ান বলবিদ্যা যখন পড়তে যাবি তখন পাবি। আমাকে আপাতত শুধু এইটুকু বিশ্বাস কর, এই বলের মানটা আমি একটু লিখে রাখি, এটা বিশ্বাস কর ভাইয়াকে, ভাইয়া তোরে ঠকাবে না ইনশাল্লাহ, ঠিক আছে? সো এই এফসি প্রাইমের মানটা তোরা ফিজিক্সে গেলে পাবি ইনশাল্লাহ, mv² ডিভাইড বাই আর। এই মানটা একটু মনে রাখতে হবে। এটা জানি কি বল ছিল তোদেরকে বলছিলাম, একটা কেন্দ্রমুখী বল, আর এটা জানি কি ছিল? কেন্দ্র বিমুখী বল। আচ্ছা এবার আমি পুরা জিনিসটাকে আরেকবার একটু রিক্যাপ করি। এখানে একটা ইলেকট্রন নিতে হবে, কারণ বোর পরমাণু মডেল তাদেরকে আগের দিন শিখাইছি। যারা শুনোস নাই তারা এটা মনে রাখ, ইলেকট্রন একটা হইতে হবে। ইলেকট্রন দুইটা হইলে আর এই মডেল খাটবে না, একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে নিউক্লিয়াসের চার্জটা কিভাবে এটা হয় এটা তোদেরকে দেখাইছি। নিউক্লিয়াসে যদি প্রোটন 10টা থাকে তাহলে মোট চার্জ হবে 10 ইন্টু প্রোটনের চার্জ। যেহেতু প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জটা সমান, তাহলে 10 ইন্টু ইলেকট্রনের চার্জ। 10 হচ্ছে পারমাণবিক সংখ্যা, দ্যাট মিনস প্রোটন সংখ্যা। সো ওইভাবে আমি লিখছি। 8টা হচ্ছে অনেকে বলতে পারে ব্যাসার্ধ, অনেকে বলতে পারে দূরত্ব, কোনো সমস্যা নাই। কেউ যদি বলে ভাইয়া আমি এইখানে এটাকে দূরত্ব বলবো না, আমি এটাকে ব্যাসার্ধ বলবো, আপনি কি মাইন্ড করবেন? না ভাইয়া আমি এটা বিলিভ করি, আমি মাইন্ড করলে সাইন করতে পারবো না, সো আমি মাইন্ড করবো না, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা মাইন্ড করার মতো বিষয়ও না, এটা ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা ওকে, সো
এইবার আমরা মোটামুটি আমাদের দুইটা ইকুয়েশন দাঁড় করায় ফেলছি। আমাদের জীবনযুদ্ধে কয়টা ইকুয়েশন দাঁড় করাইছস? দুইটা ইকুয়েশন দাঁড় করাইছস। এবার এই দুইটা ইকুয়েশনকে একটু নাম্বারে ফালাই দিই, 1 নাম্বার আর 2 নাম্বার। এই যে দেখ ফালাই দিলাম, 1 নাম্বারে ফালাই দিলাম, এটা ফালাই দিলাম 2 নাম্বার। এখন আমাদের মোটামুটি সব হয়ে গেছে। এইটুকু যদি এখন বুঝে থাকোস, এটা থেকে এখন আমরা খেলাধুলা আগাবো এবং জীবন সুন্দর যদি তুই বুঝোস, দেখবি লাইফ অনেক সুন্দর। ঠিক আছে? সো এইটা একটা ছোট্ট কাজ করি। তার আগে আমার আরেকটা জিনিস একটু লাগবে, সেই ভ্যালুগুলো একটু লিখে রাখি। এই যে ইলেকট্রনের ভর, এটা লাগবে আজকে আমাদের অনেক 9.1 ইন্টু 10⁻³ কেজি, এটা লাগবে। যেগুলো লাগবে আমি লিখে দিব, টেনশন নিস না। এইচ এর মান লাগবে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড, এটা লাগবে। অ্যাপসাইলন নটের মানটা ওইখানে লিখে রাখছি, একক সহ লিখে রাখছি, সো কোনো গ্যাঞ্জামি নাই ওই জায়গায়। ঠিক আছে? এটা একটু কাজে লাগবে। আরেকটা জিনিস কাজে লাগবে, 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। অনেকে ওই যে জুল থেকে আর্গে যাইতে চায়, এগুলো হচ্ছে ইউনিট কনভার্সনের জন্য লাগবে, তাই আমি এখানে লিখে রাখতেছি। অনেকে কনভার্ট করতে চায়। আর্গ হচ্ছে সিজিএস একক, ভালো করে শুনিস। আর্গ হচ্ছে শক্তি বা কাজের সিজিএস একক। ঠিক আছে? সো আমরা এই কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবো। আরেকটা জিনিস একটু বলে রাখি, 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻10 মিটার। এই কয়েকটা জিনিস আজকে আমার অনেক কাজে লাগবে, যার জন্য এদেরকে লিখে একটা ছোট্ট করে বাষ্কবন্দি করে এদেরকে আমরা একটা কোনায় ফালায় রাখবো, কারণ কখন কাজে লাগা যায় এটা তো বলা যায় না। হ্যাঁ, গা ছমছম, কখন কোনটা কাজে লাগে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি দেশের অবস্থা। সো আমরা মোটামুটি আগায় গেছি আল্লাহর রহমতে। সো এটা থাক এখানে। সো নাও আমরা এখন আমাদের থিওরি প্রুফ শুরু করব। মাথার উপর দিয়ে যাচ্ছে? মাথার কি উপর দিয়ে যাচ্ছে? আমি কি যা যা বললাম, এম হচ্ছে ইলেকট্রনের ভর, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। আমি এখনো কিছু বলি নাই, বিলিভ কর। তোর মাথার উপর দিয়ে কেন যাচ্ছে আই ডোন্ট নো, একজন বললো, বাট আমি হচ্ছে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করছি একটা। আরেকটা জিনিস আমি বলছি, এটা তুই ফিজিক্সে পাবি, এটা আমাকে একটু বিলিভ কর। বাট এর বাইরে বাকি জিনিসগুলো আমরা আগের দুইটা লেকচারে তোরে বুঝাইছি, যে একটা কেন্দ্রের দিকে কাজ করে, একটা কেন্দ্রের বাইরের দিকে কাজ করে। কেন্দ্রের দিকে যেটা কাজ করে সেটা কেন্দ্রমুখী, বাইরের দিকে যেটা কেন্দ্র বিমুখী। তারপর এই দুটা বল, একটা যদি ক্রিয়া বল হয় আর একটা হবে প্রতিক্রিয়া বল, দুটা বলের মান সমান, দিক বিপরীত, এগুলো আমরা আগেই শিখছি। এনে আমি বিলিভ কর নতুন কোনো কিছুই বলি নাই এখন পর্যন্ত। বিলিভ কর তো 9-10 এর কনসেপ্টের মধ্যেই আছি, খালি একটা ফর্মুলা তোর একটু নতুন কইছি, এটা ফিজিক্সে যায় পড়বি। সো ইবি হচ্ছে একটা ইলেকট্রনের শক্তির একক, ইবি হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে? এই হচ্ছে কথাবার্তা। একটু ধৈর্য ধর, ঠান্ডা মাথায় ধৈর্য ধর, সব বোঝাই দিব, আস্তে আস্তে আগাইতে থাকি। নাও চলেন ভাইয়া কিছু কপি করি, এখন আল্লাহর নামে শুরু করি। চলিলাম আল্লাহর নামে, সমগ্র বাংলাদেশ 5 টন। সো চল শুরু করি। আমরা এখন আল্লাহর নামে শুরু করি। আর্ক হচ্ছে শক্তির সিজিএস একক। আচ্ছা ঠিক আছে, মাথার উপর দিয়ে গেলে তুই ধরতে থাক, আস্তে আস্তে ধরতে থাক, পারবি ইনশাল্লাহ। একটু ধৈর্য ধর, ইনশাল্লাহ আসবে। এখন আমরা একটু লিখব, ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বলের মান সমান এবং দিক কি বিপরীত। আমি এখানে বারবার একটা কথা বলতেছিলাম সেই শুরুতেই, যে আমরা এখানে শুধু মান চিন্তা করতেছি, তাহলে এফসি প্রাইম। সো মানটা লিখি, এবার আস্তে আস্তে লিখতে থাকি। এফসি এর মান তুই কি পাইছস? তুই বলবি 1/4πε0, এই মানটা করতে পাইলেন, অলরেডি প্রুফ করছি ভাই এই জিনিসটা, ইন্টু জেড ই এটা স্কোয়ার ডিভাইড বাই আর এটা স্কোয়ার ইকুয়াল এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। দেখতো এখানে কিছু জিনিসপত্র কাটাকাটি যায় না? তুই বলবি হ্যাঁ ভাইয়া কাটাকাটি যায়, এই আর এই আর কাটাকাটি যায় ভাইয়া। এই দুটা বলের মান সমান এবং এইখানে দিক কি বিপরীত। ঠিক আছে? এবার আমরা যদি এইখানে চিন্তা করি 1/4π, এনে সিম্পল ম্যাথমেটিক্স করব। এখানে একদমই সিম্পল ম্যাথমেটিক্স করব, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এখানে থাকবে একটা আর এইখানে থাকবে এম ভি স্কোয়ার। বি আর ওই আর এটা কাটাকাটি করছি। এই পর্যন্ত আমরা মোটামুটি দুইটা ইকুয়েশন সমান ধরে এইটুকু আসতে পারছি।
আমার মনে হয় সবাই এটুকু আসতে পারছি মোটামুটি। এবার আমরা আমাদের বোর অ্যাটমিক মডেলটাকে আমাদের জীবনে একটু ইউটিলাইজ করব। আমাদের বোর অ্যাটমিক মডেলটাকে এখানে কি করব, ইউটিলাইজ করব। কিভাবে ইউটিলাইজ করবেন দেখ আমি তোরে দেখাইতেছি। এইখানে আমরা আমাদের বোর অ্যাটমিক মডেল থেকে আমরা একটা ইকুয়েশন জানতাম, সেটা জানোস কি, এম ভি আর ইকুয়াল এন এইচ ডিভাইড বাই টুয়াইস পাই। আমরা গত লেকচারে এই জিনিসটা প্রুফ করছিলাম, আমার মনে আছে, তোদেরকে ভেক্টরের ক্রস গুণন ধরে ধরে এটা প্রুফ করছিলাম। তাহলে আর এর মানটা এখানে কত আসবে, এন এইচ ডিভাইডেড বাই টুয়াইস পাই এম ভি, এটা আসবে আর এর মান। ভালো কথা, আর এর মান এটা আসছে, এখান থেকে আর এর মানটা পাইছি। এখন আমরা যেন সেটা কি কাজ করব, এই আর এর মানটাকে আমরা একটু ছোট্ট করে এইখানে বসায় দিব, ছোট্ট করে বসায় দিব। সো চল বসায় দিই ভাইয়া। সো আমরা যদি এইখানে বসায় দিই, এটা আছে কি 1/4 পাই এপসাইলন নট, এটা লিখব, ইন্টু জেড ই এটার উপরে স্কোয়ার। এইবার নিচে আর এর মান বসাবো। তাহলে আর এর মান কত, এইখানে দেখ নতুন করে আর এর মান পাইছি, এন এইচ ডিভাইড বাই টুয়াইস পাই এম ভি ইকুয়াল এম ভি এটার স্কোয়ার। ওকে, খুবই চমৎকার। তাহলে টুয়াইস পাই এম ভি এটা উপরে চলে যাইব, এটা তুই জানোস। হ্যাঁ ভাইয়া জানি। তাহলে এইখানে যদি আসোস 1/4 পাই এপসাইলন নট ইন্টু এইখানে হয়ে যাবে জেড ই স্কোয়ার ইন্টু টুয়াইস পাই এম ভি ডিভাইড বাই এন এইচ ইকুয়াল এম ভি এটা স্কোয়ার। এবার আমরা ছোটোখাটো কিছু কাটাকাটি করব, কিছু ছোটোখাটো কি করব, কাটাকাটি করব, যাতে আমাদের জীবনটা একটু সুন্দর হয়। কারণ এটা বেশ জটিল লাগতেছে দেখতে, এটা এভাবে রাখা যাবে না, এটাতে ছোটো মোটো করতে হইব, তারপর অঙ্ক করতে হইব। অঙ্ক করতে হইব, হ ভাই অঙ্ক না করলে হইব নাকি, অঙ্কটা করতে আসি তো অঙ্ক করার জন্যই, এটা করতে আসি অঙ্ক করার জন্য। এখন আয় কাটাকাটি করি। কাটাকাটি কি কি করতে পারি, আয় দেখ দেখি একটু কাটাকাটি করি, কি কি কাটাকাটি করা যায়। এই পাই কাটাকাটি, ওকে ভালো কথা। তারপর এই এম কাটাকাটি। তারপর দেখ এনে ভি আছে, এনে ভি স্কোয়ার আছে, কাটাকাটি যায় থাকবো কি রে, এনে ভি স্কোয়ার, তাহলে এনে থাকবো ভি। তাহলে পুরা ইকুয়েশনটাকে, ও আরেকটা কাটাকাটি যায়, এই দেখ এনে 2 এনে আছে 4, তাহলে এনে থাকবো 2। তাহলে পুরা ইকুয়েশনটাতে থাকতেছে কি, উপরে থাকতেছে কি, উপরে কি সুই নাই, একদম সাদামাটা জীবন। তাহলে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 2 NH এপসাইলন নট ইকুয়াল ভি। এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত একটা ইকুয়েশন, অলরেডি প্রুভেন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখ আমাদের পুরো একটা ইকুয়েশন ক্লিয়ার। ভাই এইখানে আপনার আসলে দাবিটা কি ছিল? আমার একটা সহজ দাবি ছিল, আমি জানি তুই এই প্রুফটা দেখছিস আমার সাথে, এখন দেখ তোর জীবনটাকে আমি একটু সহজ করে দিই, একটু দেখিস মনোযোগ দিয়ে। আমাদের মাত্র একটা ইকুয়েশন প্রুফ করলাম, এই যে একটা ইকুয়েশন প্রুফ করলাম, ইকুয়েশনটা কত ছিল, ভি ইকুয়াল, এখানে আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে জেড ই স্কোয়ার, জেড ই এটা স্কোয়ার 2NH এপসাইলন নট, এটা ইকুয়েশনটা ছিল, ভি ইকুয়ালস টু জেড ই স্কোয়ার। এবার আমরা 2NH এপসাইলন নট পাইছি। এইখানে আমরা একটু আমাদের ব্রেনকে ইউজ করব। হাউ, খেয়াল কর, কিছু কিছু জিনিস আছে যেটা এখানে পরিবর্তনশীল। কিরকম ভাইয়া, দেখ এই জেড এর মানটা পরিবর্তনশীল 100%, এক একটা পরমাণুর জন্য পারমাণবিক সংখ্যা এক একটা আইব, এটা খুবই নর্মাল। এইখানে এন এর মানটাও পরিবর্তনশীল, এটাও ভাইয়া খুবই নর্মাল জিনিসপত্র। কারণ এখন কোন শক্তি স্তর চাইতেছেন এটা তো আপনি ভালো জানেন, আমি তো জানি না, প্রশ্নকর্তা নির্ভর করে প্রশ্নকর্তার উপর। তাহলে বাকি যেই জিনিসগুলো আছে, দেখ ইলেকট্রনের চার্জ, ই ছিল ইলেকট্রনের চার্জ, এইচ ছিল প্ল্যাঙ্কের ধ্রুবক, এপসাইলন নটের মানটা আমি লিখে রাখছিলাম আগের পেজে, মনে করে দেখ। তাহলে বাকি জিনিসগুলো তো ধ্রুবক ভাইয়া, ইয়েস ভাইয়া বাকি জিনিসগুলো ধ্রুবক। তাহলে ওটা লিখে ফেলি 2H এপসাইলন নট ইন্টু এইখানে দিব হচ্ছে জেড ডিভাইড বাই এন। তাহলে এই ধ্রুবকগুলোর মান আমরা একটু ক্যালকুলেটারে বসায় চল না বের করে ফেলি, জীবনটা একটু সহজ করি। এই ফর্মুলা তো ভাই আমার পরীক্ষাটা মনে থাকবে না জীবনও, এটা আমার দ্বারা সম্ভবই না।
অ্যান্ড আমি জানি তোর দ্বারা সম্ভব না, যার জন্য আমরা এই মানগুলা একটু বের করে ফেলবো, ফর্মুলাটাকে তোর মতো করে সাজায় দিব যাতে তোর জীবনটা একটু সহজ হয়। ই এর মান তুই জানোস, ইলেকট্রনের চার্জের মান 1.6 ইন্টু 10⁻⁻19, এটা এসআই এককে বসাচ্ছি কুলম, এটার উপরে আসবে হোল স্কোয়ার 2 ইন্টু এইচ এর মান তুই জানোস, প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻⁻34, এটাও ভাইয়া এসআই এককে বসাচ্ছি জুল সেকেন্ড। আর অ্যাপসাইলন নটের মানটা আমি আগের পেজে লিখছিলাম, ওই যে দেখ ওই কোনাদা লিখে রাখছিলাম, তো তাকায় দেখ ওই যে দেখ কোনাদা লিখে রাখছি 8.854 ইন্টু 10⁻⁻12। তোর যে লাগবে ওই মানটা আমি জানতাম, তো আমরা এখানে মানটা বসায় দিই 8.854 ইন্টু 10⁻⁻12, এটার এককটা হবে কুলম স্কোয়ার মিটার ইনভার্স 2, কুলম স্কোয়ার মিটার ইনভার্স 2 পার নিউটন ইন্টু এইখানে থাকবে কি Z/N। তুই যদি এই পুরা রাশির মানটা বের করস, এই যে এখানে যা যা বসাইছস ভাইয়া, এই মান কখনোই পরিবর্তন হবে না। এবং এই মানটা তুই হিসাব করে দেখবি, এইখানে আমার এই মানটা কিভাবে আসবে, 2.18 ইন্টু 10⁻6 ইন্টু Z/N। যেহেতু আমি সবগুলাই এসআই এককে বসাইছি, এটা এনতম কক্ষপথের বেগের ফর্মুলা, এখানে কি আসবে মিটার পার সেকেন্ড। এই যে দেখ ইকুয়েশন চলে আসছে, দেখ ইকুয়েশন চলে আসছে, এনতম কক্ষপথের বেগের ফর্মুলা। এইখানে আমাদের পুরা ইকুয়েশনটা চলে আসছে। আচ্ছা, এবার আমাদের এই যে ইকুয়েশনটা আসছে, এখানে জেডটা পারমাণবিক সংখ্যা, এইখানে এন হচ্ছে কোন শক্তি স্তর, তারপর মান বের করব এনতম কক্ষপথের বেগ। এই ফর্মুলাটা কয়টা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে খাটবে, একটা। আমি দেখ একটা অঙ্ক করে দিই, দেখবে জীবনটা সুন্দর লাগবে। দেখ একটা ম্যাথ করি, দেখ একটা ম্যাথ করি। ধর আমি তোরে বললাম, এইখানে একটা ছোট্ট ম্যাথ করি, কোয়েশ্চেন দেখবি ভাল লাগবে তোর। তোরে বললাম বেরিলিয়াম 3+, বেরিলিয়াম কত প্লাস 3+। তোরে বললাম এটার সেকেন্ড শেল 2 নাম্বার শক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তর। এইটার ভাইয়া 2 নাম্বার শক্তি স্তরের ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগের মান কত, এটা তোরে বের করতে বললাম, এটা তোরে বের করতে বললাম। এখন তুই এই প্রশ্নটা দেখে তুই কি কি চিন্তা করবি? প্রথমেই তোর চিন্তা করতে হবে এটার মধ্যে ইলেকট্রন কয়টা আছে। সবাই একটু বলতো এটার মধ্যে ইলেকট্রন কয়টা আছে। তাহলে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, তুই এখানে 3+ দিছস, তাহলে 3টা ইলেকট্রন ছেড়ে দিছস, তাহলে ইলেকট্রন কয়টা আছে, এটা ইলেকট্রন কয়টা আছে, এইখানে ইলেকট্রন আছে একটা। তাহলে এই ফর্মুলা আমি মাত্র যেটা প্রুফ করছি, নাও আই ক্যান ইউজ দিস ফর্মুলা। নাও এখন আমরা অঙ্কটা করে ফেলবো। সলভ যদি করতে চাস, দেখ ম্যাথ বের করা, অ্যান্সার বের করা একদম ইজি। কেমনে করবি? তোর 2 নাম্বার কক্ষপথের বেগের মান চাইছে, ফর্মুলাটা আগে লিখে ফেল, 2.18 ইন্টু 10⁻6 ইন্টু Z/N। একক কিসে আসবে? মিটার পার সেকেন্ড। তোরা আমাকে একটু চ্যাট বক্সে জানাবি এখানে জেড এর মানটা কত বসাবো, জেড এর মানটা কত দিব, জেড এর মানটা কত দিব, আর এন এর মানটা কত দিব। সবাই একটু এটা আমাকে চ্যাট বক্সে জানাবি, জেড এর মান আর এন এর মান। এইখানে জেড এর মানটা কত দিব, আর হচ্ছে এই এন এর মানটা কত দিব। সাবধানে বলিস বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা এটা কত দিব। তাহলে তুই বলবি বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা তো ভাই 4, তাহলে জেড এর মান দিব 4। কয় নাম্বার শক্তি স্তর তোর প্রশ্নে বলা আছে, তাকায় দেখ কয় নাম্বার শক্তি স্তর, 2 নাম্বার। তাহলে এখানে বসাই দিবি 2, তাহলে মান বের করে ফেলি আয়। তাহলে 2.18 ইন্টু 10⁻6, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা যে 4, এটা জানোস তো ভেড়া? হ ভাই এটা জানি, এটা আমরা জানি। তাহলে এইখানে এটা আসবে 2, তাহলে এইখানে আসবে কত 4.36 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। দেখ ভাইয়া আমার অঙ্ক শেষ। জেড ইকুয়ালস টু 1 বসাবো, ভালাই জেড ইকুয়ালস টু বলে 1 বসাবো। নাইস নাইস ভালাই। নাম না কই এগুলা যদি কস, হ্যাঁ রাস্তাঘাটে তাহলে হইলো, হ্যাঁ এগুলা যদি কস তাহলে হইলো,
ক বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা বলে 1। হ্যাঁ, এটা কেমনে, এটা কি কইলি, কিরে এটা কি কইলি, ওই কিরে। আশা জিজ্ঞেস করতেছে ভাই ম্যাথ করার সময় একক দিব কিনা। বোর্ডের অঙ্কগুলোর সময় স্যাররা তো বুঝোসি কখন কোন স্যারের মোড কি থাকে, তুই তো এটা জানোস না। সো তুই সেফ জোনে থাকবি, এককগুলা দিয়ে দিবি, ঠিক আছে। আচ্ছা, তানবীর জিজ্ঞেস করছে n = 2 কে লিখে বয়সুন ভাই, এটা সেকেন্ড শেল। তানবীর দেখ প্রশ্নটা দেখ, চ্যাট বক্সে প্রশ্ন করছস, আমি উত্তরটাও দিছি, তার আগে একটু প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখিস কি লিখে রাখছি। আচ্ছা ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমরা দেখ একটা জিনিস বের করে ফেলছি, এতে সুবিধা হয়েছে না? ওকে, সো দেখ আমরা আরেকটা করি, যারা এটা বুঝবার পারছস না, মনে হয়েছে কেমন জানি লাগতেছে ভাই, হ্যাঁ কেমন জানি লাগতেছে, দেখ আরেকটা করি, যারা এটা এখনো বুঝোস নাই। ধর আমি তোরে বললাম সোডিয়াম 10+, দেখবি অনেক ম্যাথ করাই দিব তোদেরকে, বাট এই যে আমাকে টাইম দিতে হবে ভাই, আমাকে টাইম দিতে হবে। সোডিয়াম 10+, তোরে বললাম B4 কত, এই যে দেখ আমি তোরে কোয়েশ্চেনটা লিখে দিলাম, এটা তোরে বলে দিলাম। তাহলে প্রথম কথা হচ্ছে এইখানে ফার্স্টে চেক দিতে হবে, চেক এইখানে ইলেকট্রন কয়টি, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তুই এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন নাম্বারটা চেক দিতে হবে খুব ভালো করে, অঙ্ক করার সময় এটা ফার্স্টে চেক দিতে হবে। তোরা আমারে বলতো আমরা যে ইকুয়েশনটা বিল্ড আপ করছি এখানে কি এটা অ্যাপ্লাই করতে পারবো না পারবো না, বল এটা পারবো না পারবো না? পারবো না পারবো না? হ্যাঁ পারবো ভাইয়া, চমৎকার। একজন জিজ্ঞেস করতেছে ভাই সব বের করতেছেন মানলাম, এই ভিটা কি? বিশাল কঠিন প্রশ্ন। দেখ বি মানে হচ্ছে ভাই ভ্যালোসিটি, যেটা ইংলিশে ভ্যালোসিটি বলে, বাংলায় জানোস কি বলে? বেগ। অর্থাৎ এইখানে আমরা বের করতেছি রৈখিক বেগ, ঠিক আছে, এই যে লিখে দিছি ভাই। দেখ আমাদের ফর্মুলা কি, B4 বের করতে বলছে, তাহলে 4 নাম্বার কক্ষপথ, তাহলে I 2.18 ইন্টু 10⁶ ইন্টু ফর্মুলা ছিল Z/N, মিটার পার সেকেন্ড এককে। এটা আয়া হচ্ছে 2.18 ইন্টু 10⁶ ইন্টু, এবার বল ভাইয়া Z এর মান কত বসাবো আর N এর মান কত বসাবো? তাহলে তুই বলবি Z এর মান বহাবেন 11, N এর মান বহাবেন 4। তাহলে এইখানে চলে আইবো মিটার পার সেকেন্ড, কারণ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 আমি এটা জানি। তাহলে এইখানে এটা আর ক্যালকুলেশন আমি আর করলাম না ভাইয়ারা, তোরা ইনশাল্লাহ এই ক্যালকুলেশন করতে পারবি, ঠিক আছে, ডান ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো, ঠিক আছে। ওকে, সহজ লাগছে না এটা? এবার বল তোদের কি সহজ লাগছে না? জেড মানে পারমাণবিক সংখ্যা ভাই, এখনো জিগাইতেছে জেড মানে কি ভাই বর সংখ্যা, আল্লাহ রে আল্লাহ রে, জেড মানে পারমাণবিক সংখ্যা। আচ্ছা, সো এবার আমরা মোটামুটি আমাদের একটা থিওরি করে ফেললাম, আমরা আবার এইখানে আসব। এবার আমরা হচ্ছে আবার আরেকটু কাজ করব। সো আমরা এই ইকুয়েশনটা একটু লিখে রাখি, V = Z²। ভাইয়া এটা কি আমাদেরকে মনে রাখতে হবে? আমি তো তোরা প্রুফ করেই দিছি, প্রুফগুলো দেখাইতেছি, ডিরাইভেশন দেখাইতেছি, তো এই কারণেই তোর যদি মনে রাখতে সুবিধা হয়, আর কোনো কারণ তো নাই। মানে পুরো ফর্মুলা প্রুফ দেখায় তো এখানে বেনিফিট নাই, মানে আমি এইখানে তোরে খুব বেশি টর্চার করতে চাচ্ছি, নট লাইক দিস। আমি এখানে ডিরাইভেশনটা দেখাইতেছি, যখন তোর পরীক্ষায় ডিরাইভেশন আসবে না, বাট যখন তুই ফর্মুলা লাগবে তখন যদি ফর্মুলাটা ভুলেও যাস তখন যেন তুই মনে করতে পারোস। এই মানটা একটু লিখে রাখলাম। এখন আমরা কি বের করবো জানোস? ব্যাসার্ধ বের করব। কি বের করবো জানোস? ব্যাসার্ধ। দেখ এবার আমরা আগের মতোই আবার লিখি, উই নো, আমরা আসলে অনেক কিছুই জানি, তাই না? হ্যাঁ, পরবর্তী শ্রেণীতে জানবো, আমরা জেনে এসেছি, আমরা জেনে অবাক হব যে কত কিছু ছিল দুনিয়াটাতে। আমরা আপাতত জানি এটা এমবিআর, আমি পড়াইছি ভাইয়া, হ্যাঁ, NH/2π। আচ্ছা দেখ, আল্লাহ মাফ করুক। দেখ সো এইখানে আমরা আর এর মানটা বের করব, এনে কত হবে? NH/2πmv। এখন আমরা জানোস কি করব ভাই, এইখানে আমরা এই ভি এর মানটা বসায় দিব। ভি এর মানটা কত বসাবো জানোস? এই যে এই ইকুয়েশনটা ছিল না, এইখানে ভি এর মানটা বসাবো। কেন ভাইয়া? কারণ ব্যাসার্ধটাও তো লাগবে, এনতম কক্ষপথের তুই বেগ পাইছস, ব্যাসার্ধ লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে আয় বসায় দিই, তাহলে NH একটু কাটাকাটি করতে হবে, NH/2πm ইন্টু, এইবার ভি এর মানটা বসাবেন, হ্যাঁ আস্তে আস্তে আয় বহাই, আয় আস্তে আস্তে বহাই। এখানে ভি এর মানটা কত আছে? মনোযোগ দিস, Z² / 2NH ε0। অ্যান্ড
তুই জানোস এই পুরা রাশিটা নিচে থাকলে উপরে চলে যায়, তাহলে এটা যদি উপরে চলে যায় তাহলে কি হইব এনে? তাহলে এখন দেখি তো অবস্থাটা কি হয়েছে এনে, দেখ আস্তে আস্তে দেখি, আয় 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 আয়, এইখানে কি হইব, এন এইচ এটা আছে, এই 2NH এপসাইলন নটটা উপরে চলে যাবে, আর এইখানে হবে 2πm, তারপর হবে জেড স্কোয়ার। দেখ কিছু জিনিসপত্র কাটাকাটি যায়, কিছু জিনিসপত্র কি যায়, কাটাকাটি। দেখি তো কি কি কাটাকাটি যায়, টু কাটাকাটি যায়, টু কাটাকাটি যায়, আর কিছু কাটাকাটি যায় না। মুরব্বী আর কিছু যায় না, আর কিচ্ছুই যায় না। তাহলে আমরা ইকুয়েশনটা এখন লিখে ফেলি। এইখানে আমাদের তাহলে থাকে কি, উপরে এন আছে দুইটা, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, তারপর কি আসে রে, পাই এম জেড স্কোয়ার। এই যে আমাদের ব্যাসার্ধের ইকুয়েশন চলে আসছে। দুইটা প্রশ্ন আসছে, খুব ভালো ভালো কোয়েশ্চেন। আমি নামগুলা পড়ি। সোডিয়াম নুসরাত একটা ভালো প্রশ্ন করছে, লামিয়াও একটা ভালো প্রশ্ন করছে, তালহাও একটা ভালো প্রশ্ন করছে। নামগুলা বললাম, বেশ ভালো প্রশ্ন করছে, থ্যাংক ইউ। দেখ একজনের প্রশ্ন করছে ভাই সোডিয়ামের 4 নাম্বার কক্ষপথ করতে আইলো, এটা একটা প্রশ্ন। আরেকজনের প্রশ্ন হচ্ছে ভাই আপনি কি সিজিএস এককে দেখাবেন না, এটা একটা প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন ছিল ভাই সোডিয়াম 10+, তাহলে 10টা ইলেকট্রন ছাইরা দিচ্ছে, এটার কাম কি তাইলে? সো এই 3টা প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম থেকে আসি, সিজিএস এককে তুই যদি করতে চাস কোনো সমস্যা নাই, করতে পারোস। আমি তোরে এসআইটা দেখাচ্ছি। এক একটা টিচার বা এক একজন ভাইয়া বা স্যার যাই বলস, এক একটা ইউনিট প্রেফার করে। তোর যদি মনে হয় তুই সিজিএস এককে করবি, করতে পারোস, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে ওই যে 1/4πε0 বা কে এর মানটা হবে 1, এটা তার জন্য ডেডিকেটেড অ্যান্সার। আমরা এসআই করবো ভাই, আমাদের জীবন সুন্দর সহজ। আচ্ছা একটা গেল। সেকেন্ড কথা হচ্ছে সোডিয়ামের 4 নাম্বার শক্তিস্তর না, সোডিয়ামের ইনফিনিটি পর্যন্ত শক্তিস্তর আছে। তুই ইলেকট্রন বিন্যাস করস 3 পর্যন্ত, ইলেকট্রন আছে 3 নাম্বার শক্তি স্তর পর্যন্ত। তার মানে এই না যে তার 4 নাম্বার নাই। অনেকটা এইরকম, আমি এটা আগের দিনও তোদেরকে বলছিলাম যে এটার মানে হচ্ছে এইটা তার ইলেকট্রন নাই, কিন্তু তার মানে এই না শক্তি স্তর নাই। তোর টাকা নাই, তার মানে এই না তোর পকেট নাই। ঠিক আছে, এটা মনে রাখিস। আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে কি জানি বললাম, আমি তো ভুলে গেলাম আরেকটা, লামিয়া, ওই যে লামিয়া সোডিয়াম 10+ রিয়ালিটিতে এক্সিস্ট করে না বাপ। আমরা এখানে জাস্ট ম্যাথের স্বার্থে করছি ম্যাথটা। সোডিয়াম 10+ এর রিয়ালিটিতে কোনো এক্সিস্টেন্স নাই। সো চল আগাই। না সাদাত E greater than 1 হইলে এই ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে না, হবে না, হবে না, হবে না, নেভার, কখনোই হবে না। সো এখন আমরা এটার একটা কপি করব। আমরা কি করব জানোস ভাইয়া, আমরা তো ফর্মুলাটা প্রুফ করে ফেলছি। এখন 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 ভাইয়া কি করবেন, আমরা এটা ডিলিট করে দিব। ভাইয়া ডিলিট করে দিলেন, বাকিগুলো কি আছে তো? হ ভাই বিশ্বাস করে আছে। এই যে দেখ আমি তোর দেখাই, আছে, দেখ আছে, প্রযুক্তির ছোঁয়া। আর এনতম কক্ষপথের ব্যাসার্ধ। এখন আমরা জানো কি করবো ভাইয়া, আমরা ওই যে কনস্ট্যান্ট গুলাকে একসাথে করে জীবনটারে সুন্দর বানায় ফেলবো, যাতে আমাদের সহজে মনে থাকে। সো চল করে ফেলি, জীবনকে সুন্দর বানাইতে হবে, যত সুন্দর বানাবি তত ভালো। এবং তোর হাতেই সেটা, এটা অলওয়েজ মনে রাখবি, সবকিছু তোর হাতে। তাহলে এইখানে আমরা একটু বসাই এইচ স্কোয়ার এপসাইলন নট, এইখানে বসাবো পাই এম স্কোয়ার। এই পুরা রাশিগুলা হচ্ছে ধ্রুবক, এদের মান চেঞ্জ হবে না, কারণ জেড আর এনই আসলে চেঞ্জ হয়, তুই জানোস। তাহলে উপরে আছে এন, এইটা স্কোয়ার, নিচে আছে জেড। এই মানটা কখনোই মানে ধ্রুবক হবে না, কারণ শক্তি স্তরের সংখ্যা আর পারমাণবিক সংখ্যা তো চেঞ্জ হতে থাকবে। আচ্ছা এইবার আয়, এইবার আমরা মানগুলো বসায় দেই। আবার আগের মতো মান বসাবেন? হ ভাইয়া। তারপর একটা স্ট্যান্ডার্ড ভ্যালু বের করবো, তারপর একটা ম্যাথও করবো, নাহলে তো তুই বুঝবি না। সো আয় এইচ এর মানটা বসায় দিই 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু, আমি এবার আর এককগুলা লিখতেছি না, বাট এটা শিওর আমি এখানে সব এসআই এককে বসাচ্ছি, এটা একটু শিওর। আমি কিন্তু ওইখানে লিখে রাখছিলাম ডান পাশে, ওই দে দেখ কোনার মধ্যে, কি বলবো, একটু ফ্যান্সি টার্মে বলি, রাইট সাইড টপ কর্নার। ঠিক আছে, 8.854 ইন্টু 10⁻⁻12। পায়ের মান তুই জানোস 3.1416, এম এর মানও জানোস 9.11 ইন্টু 10⁻⁻31। ইলেকট্রনের চার্জের মান জানোস 10⁻⁻19। এর উপরে কি আছে রে, ই স্কোয়ার, ই স্কোয়ার, ই স্কোয়ার, ই স্কোয়ার, ই স্কোয়ার। আচ্ছা ভালো কথা ভাই। এরপরে এই সাইডটা, এই কোনাদা আছে হচ্ছে এন স্কোয়ার বাই জেড। তুই যদি এই মানগুলা সবগুলা ক্যালকুলেটারে সবগুলা বসাস, তুই দেখবি এটা খুবই চমৎকার মান পাবি। 5.3 ইন্টু 10⁻⁻11
ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড আইব। এটা কোন এককে আইসে রে? মিটার এককে আইসে। কোন এককে আইসে রে? মিটার এককে আইসে। কোন এককে আইসে রে? মিটার এককে আইসে। এখন জানাস কি করাম আমি? এটার একটু কষ্ট করে, এটাও মনে রাখা আমার জন্য খুব কষ্ট। আমরা ভাই এত ব্রেইনে প্রেশার দেওয়া যাবে না, ব্রেইনে প্রেশার দেওয়া যাবে না, অল ইজ ওয়েল টাইপের। হ্যাঁ, দিল দিল পে হাত রাখকে বল, হ্যাঁ ওরকম। এটারে আমরা অ্যাংস্ট্রমে নিয়ে যাব, এন স্কোয়ার ডিভাইড বাই জেড। এখন যারা দাবি তুলবি অ্যাংস্ট্রমে কেমনে নিব ভাইয়া, ওদের জন্যই আমরা এখানে অনেক আগে লিখে রাখছিলাম 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। কোনটার উপর স্কোয়ার দিই নাই? কি ভুল করছি? মাফ করে দিস, মাফ করে দিস। এই যে স্কোয়ার দিছি, মান ওইটাই আইব, স্কোয়ার দিল মান এটাই আইব। ঠিক আছে, হ্যাঁ এই যে ওকে, সরি সরি সরি। ওকে, সো আমরা মোটামুটি এইখানে মানটা বের করে ফেললাম। চল এবার আমরা একটা ম্যাথ করে ফেলি। চল একটা ঝাক্কাস একটা ম্যাথ করে ফেলি, ধুমধারাক্কা একটা ম্যাথ করে ফেলি। আয় 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 একটা ম্যাথ করে ফেলি। কি করবেন? ম্যাথ 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 একটা ম্যাথ করে ফেলি। সরি ভাই, আমার একটু ঠান্ডা লাগছে, ডোন্ট মাইন্ড ভাইয়া, একটু কাশি দিচ্ছি, হয়তো তোদের শুনতে একটু কষ্ট লাগতেছে, বারবার একই সাউন্ড, সো মাফ করে দিস ভাইয়ারা প্লিজ। ওকে, সো আমরা দেখ এটুকু লিখলাম, এখন আমরা একটা ম্যাথ করে ফেলি। সো কোয়েশ্চেন দেখ, আমরা এইখানে দিলাম হচ্ছে লিথিয়াম 2+। আল্লাহ মাফ করো। আচ্ছা দেখ, লিথিয়াম 2+, এখানে আমি তোরে বললাম থার্ড শেল, লিথিয়াম 2+ এর থার্ড শেল। এটার থার্ড শেলের তোরে দুইটা জিনিস বের করতে বলছে, দুইটা জিনিস ভাইয়া, হ্যাঁ দুইটা জিনিস, খুব বেশি জিনিস আমি তোরে বের করতে বলবো না। এইটার ব্যাসার্ধ কত এটা বের করতে বলছি, আরেকটা জিনিস বের করতে বলছি তোদেরকে, পরিধি। কি বের করতে বলছি? পরিধি। পরিধির নাম শুনছস? হ ভাই, আরে পরিধির নাম শুনবো না কি কন ভাই, হ্যাঁ ছোটবেলা থেকে এগুলোই পড়তেছি। পরিধি, এই দুটা জিনিস আমরা বের করবো। চল বের করে ফেলি ভাইরা। ওকে, সো এইবার দেখ আমরা আগাই। সো লিথিয়াম 2+, কয় নাম্বার শেল রে? থার্ড শেল। তাহলে কি তা করবি? চল আমরা অঙ্ক করি। প্রথম কথা হচ্ছে এই ফর্মুলা কি খাটবে? আমি যে প্রুফ করছি সবাই একটু জানাতো, এই ফর্মুলাটা কি খাটবে না খাটবে না? খাটবে না খাটবে না ভাইয়া? খাটবে না খাটবে না? খাটবে। এই যে মানুষজন উত্তর বের করে ফেলতেছে, তোরা আমার উত্তর দিচ্ছ খাটবে কি খাটবে না, আর মানুষজন কমেন্ট উত্তর জানাইতেছে, মাশাল্লাহ অস্থির অস্থির। ওকে, সো দেখ আমরা এখানে বের করে ফেলি, আর ইকুয়াল 0.53 ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই জেড অ্যাংস্ট্রম। এবার 0.53 ইন্টু এন এর মান কত বসাবো রে বাপ? এন এর মান কত বসাবো? তাহলে তুই বলবি থার্ড শেল। আপনি বলে দিয়েছেন ভাইয়া, দেখেন থার্ড শেল 3 নাম্বার শক্তি স্তর, আপনি এটা বলেই দিয়েছেন আমাকে। তাহলে এইখানে তো আমার এখন আর দরকার নাই কষ্ট করার, আপনি বলেই দিয়েছেন সব, জীবনটা অনেক সুন্দর। সো আমরা এখানে কি করব বলতো? থার্ড শেল যেহেতু, তাহলে এইখানে দিব হচ্ছে 3 এটার স্কোয়ার। এই লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? লিথিয়ামের পারমাণবিক সংখ্যাও 3, তাহলে এইখানে আসবো 3, 3 3 কাটাকাটি। ভাই আপনি কি ইচ্ছা করে ডাটাগুলো এইভাবে দিচ্ছেন যাতে তুই সহজে ক্যালকুলেশনটা করতে পারোস বাপ? এখানে হচ্ছে 3, এটা অ্যাংস্ট্রম আসবে। এখন তোরা বল, পরিধি কি আমার বের করে দিতে হবে না? তোরা পারবি ইনশাল্লাহ? তোরা আমারে বল, এটা কি পরিধি তোরা বের করতে পারবি না আমার করতে হবে? এটা আমার কি করাইতে হবে? আমার কি করাইতে হবে? পারবো ইনশাল্লাহ। ওকে, চমৎকার। হ ভাই হয়েছে, পরিধির উত্তরও বের করে ফেস। এই যে ইমন কইতাছে করেন, আপনি করেন। নাইস, বালাই 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 করে দিব, টেনশন নাই। তুই কি ভাবছিস আমি করবো না? তোরা কইলে আমি করবই। আচ্ছা, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। 1.59 অ্যাংস্ট্রম। এই যে দেখ ভাইয়া ব্যাসার্ধ চলে আসছে। চল পরিধি বের করে ফেলি, কোনো গ্যাঞ্জাম নাই। পরিধি সমান হচ্ছে 2π আর, এটা কয় নাম্বার কক্ষপথের বের করছো ভাইরা? থার্ড শেল, তাহলে 2π r3। এখানে ব্যাসার্ধ আসছে r3, তাহলে মান বসাই দিই 2 ইন্টু পায়ের মান 3.1416। এটার ভ্যালু কত আসছে? 1.59। ইয়েস ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি এটা পারি। তাহলে এটা 0.1416 ইন্টু 2, 9.99, 9.99 অ্যাংস্ট্রম। শেষ ভাইয়া। আচ্ছা ওকে ওকে ওকে
সো এই হচ্ছে কথাবার্তা। সো আমরা আমাদের মোটামুটি জীবনযুদ্ধে অনেকটা আগায় ফেলছি। সো আমরা হচ্ছে এখন আর একটা কাজ করব, এনার্জি বের করব। এনার্জি শক্তির মান বের করব। এইখানে ওই যে এক দুটা ইকুয়েশন একটু আমার বিশ্বাস করতে হবে, কারণ তোরা তখন ইন্টিগ্রেশন করস নাই। এটা আসলে ইন্টিগ্রেশন দিয়ে বের করতে হয়, বাট আমি তোদেরকে বেসিক প্যাটার্নটা দেখায় দিব। যদি তুই ইন্টিগ্রেশনটা পারোস তাহলে তো মাশাল্লাহ ভালো, আমি করবো আর কি। বাট ওইখানে তোর জন্য আসলে এটা বোধগম্য হবে না, তোর উপর জুলুম হবে। আমি যদি বলি তুই বুঝবি তাহলে আসলে বলা ঠিক হবে না, কারণ তুই এখন কিছুই করস নাই। বাট আমি বেসিকটা একটু দেখাই দিব কেমনে আসে, তুই হালকা পাতা রিলেট করতে পারবি ইনশাল্লাহ। দেখ আমরা একটু আগাই। মোট শক্তি ই টোটাল বলতে আমরা মোট শক্তিটাই বের করতে চাচ্ছি। মোট শক্তি বলতে তুই এটা বুঝোস বিভব শক্তি, আর কোন শক্তিটাকে বুঝি, গতি শক্তিটাকে বুঝি, এটা তুই বুঝোস। আরে ভাই এটা পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আমরা পারি। আমিও জানি তুই এটা পারস। দেখ এবার বিভব শক্তির মানটা যদি বের করতে বলেন তাহলে দেখতো আমি এটা কি এভাবে লিখতে পারি কিনা, বিভব শক্তি সমান কৃতকাজ। দেখতো এটা কি লিখতে পারি কিনা, এটা কি লিখতে পারি কিনা। তুই বলবি হ ভাই, আমি তো আমার মধ্যে যে সঞ্চিত স্থিতি শক্তিটা আছে বা বিভব শক্তিটা আছে, আমি তোরা জাস্ট বোঝানোর জন্য বলতেছি, মানে জাস্ট বোঝানোর জন্য, হ্যাঁ, সঞ্চিত স্থিতি শক্তিটা আছে বা বিভব শক্তিটা আছে, ওইটা দিয়ে তো কাজ করাম, এটাই তো নর্মাল। তাহলে বিভব শক্তির মানটা কৃতকাজের সমান হবে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন কৃতকাজ, কাজ বলতে তুই আসলে জানি কি বুঝোস। তুই বলবি কাজ বলতে ভাই সহজ জিনিস বুঝি, আমরা বুঝি বল গুণ সরণ। বল গুণ সরণকে বুঝি, কোনো সমস্যা নাই। দেখতো আমি একটু কষ্ট করে আমি যদি এইভাবে এফ ডট ডিআর লিখি, তোরা কি আমার সাথে একমত হবি কি হবি না? দেখতো তোরা এটুকুর সাথে একমত হবি কি হবি না? ভাই একমত। আবার একটু কইতে হবে, বুঝি নাই, আবার একটু বলি। বিভব শক্তি সমান কৃতকাজ, কারণ আমি শক্তি দিয়ে কাজ করব। কৃতকাজের ফর্মুলা হচ্ছে বল গুণ সরণ, তাহলে এফ ডট ডিআর। আমি যদি পুরা বিভব শক্তিটা বের করতে চাই কিভাবে করব, নাও আই হ্যাভ টু চুজ ইন্টিগ্রেশন। সো এটা হচ্ছে বিভব শক্তির সমীকরণ, এটাই হচ্ছে বিভব শক্তির সমীকরণ। এবং এই ইকুয়েশনটা ভাইয়া আমাদের একটু কাজে লাগতে হবে, কাজে লাগাইতে হবে। সো আমি যদি এইখান থেকে বিভব শক্তির মানটা বের করতে চাই, এফ এর মান তুই জানোস, কে ইন্টু জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ডিআর। এটা করতে ফেললো। এই যে দেখ ভাইয়া, এফ এর মান আমরা তোকে বের করে রাইখা দিছিলাম। তুই যদি ভাবস এটা করতে ফেললো, তুই জানোস। এবার আয় আগাই করতে পড়ছে, আশা করি বুঝছস। ইন্টিগ্রেশন করব, এটা আসবে ইনফিনিটি থেকে আর পর্যন্ত লিমিট। এটুকু ভাইয়া আমাদের একটু মনে রাখতে হবে, এই জিনিসটা আমরা একটু মনে রাখতে হবে। ডিআর হচ্ছে ক্ষুদ্র সরণ, এই জন্য ভাই আমরা ইন্টিগ্রেশনটা আনছি। আমি জানি এটা অনেকের জন্য বোধগম্য হয় নাই ভাইয়া, এটা আপাতত একটু মনে রাখ। ইন্টিগ্রেশন যখন পড়বি, যে কাজ ক্ষমতা শক্তি যখন পড়বি, দেখবে এগুলো অনেক সহজে ক্লিয়ার হয়ে যাবে। সো মান বসায় দিয়ে ইপি এর জায়গায় মান বসাবো, ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে আর, এখানে আসবে কে ইন্টু জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ডিআর প্লাস, এটা হচ্ছে বিভব শক্তির মান বসাইছি। গতিশক্তির মান জানি কত রে, গতিশক্তিটা তোরা পারস, হাফ এম ভি স্কোয়ার। জানি না হ্যাঁ ভাইয়া, যে গতিশক্তির মান আমরা জানি। নাও এখন ভাইয়ারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুন প্লিজ ভাইয়ারা। এই যে এটার মানটা আমরা ইন্টিগ্রেশন করে বের করি ভাইয়া। ইন্টিগ্রেশন করে বের করলে তুই যে মানটা পাবি, আমি সেটা এখানে শুধু লিখে দিচ্ছি। এটা শুধু মানটা আমি লিখে দিচ্ছি। আফটার ইন্টিগ্রেশন এখানে যে মানটা পাবি সেটা শুধু লিখে দিচ্ছি। এখানে মানটা কত আসবে, -1/4 পাই অ্যাপসাইলন নট, এটা পাবি 4 পাই অ্যাপসাইলন নট ইন্টু এখানে থাকবে হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, সাথে কি আসবে হাফ এম ভি স্কোয়ার। এই যে ভাইয়া, এটা হচ্ছে আমার গতিশক্তির মান, এটা হচ্ছে আমার বিভব শক্তির মান, ওটা হচ্ছে আমার গতিশক্তির মান। এখন আমরা আস্তে ধীরে আগাবো, এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে ভাইয়া। এই জিনিসটা আমাদের কি করতে হবে, একটু মনে রাখতে হবে ভাইয়া প্লিজ। অনেকে আমি জানি তোদেরকে আমি যদি বলি যা আসলে তুই বুঝবি, একটু তোর জন্য একটু টাফ বোঝাটা, মানে এই জিনিসটা আমরা এখন ইন্টিগ্রেশন পড়ি নাই, কাজ ক্ষমতা শক্তি পড়ি নাই। সো এটা তোর মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি এটা জানি, আই ক্যান রিলেট অ্যান্ড আই ক্যান ফিল ইউ। আমি যখন কলেজে পড়তাম, নর্ডেম কলেজে, আমাদের শ্রদ্ধেয় সঞ্জিত কুমার গুহ স্যার ক্লাসে এটা আমাদেরকে প্রুফ করাইছিল। এবং আমাদের আদৌ মনে আছে, মানে বুঝছস তো, গ্রাম থেকে আসছি,
স্যারের বই আমরা পড়ি, স্যারই আমাদের ক্লাস নেয়, মানে আইডলের লেভেলটা কই ছিল বুঝতেছস তো। সো স্যার যখন আমাদেরকে এটা প্রুফ করাইতেছে, আই ওয়াজ থিঙ্কিং এই লোকটা কি করতেছে, এই লোকটা কি পড়াইতেছে, খালি বই লেখলেই ভালো টিচার হওয়া যায়। মানে আমি আমার আমার লাইফের চরম হতাশার লেভেলে চলে গেছিলাম ওই মোমেন্টে। বাট যখন সময় আস্তে আস্তে গেছে, বিলিভ কর স্যারের প্রতি আমার রেসপেক্টের লেভেল আস্তে আস্তে বাড়ছে। এবং স্টিল আমি স্যারকে যখনই, মানে স্যারের কথা আমার যখন মনে পড়ে, তখন মনে হয় না, লোকটা আমাদেরকে অনেক কিছু শিখাইছে। ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। পুরা স্টোরির সামারি হচ্ছে এটাই, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো এই হচ্ছে কথাবার্তা। এখন আমরা মানগুলা বসাবো। আচ্ছা, সো আমরা মানগুলা বসাবো। এইখানে আর এর জায়গায় মানটা বসাবো, আর এইখানে ভি স্কোয়ারের জায়গায় মানটা বসাবো, ঠিক আছে। সো আমরা আর এর জায়গায় মানটা বসাবো, এইখানে ভি স্কোয়ারের জায়গায় মানটা বসাবো। মানগুলা বসাই, তাইলে আমাদের মান চলে আসবে। সো আই মান বসাই, মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই, আর এর মানটা কত বসাবো ভাইয়া? আর এর মান আমরা জানি, আর এর মান আমরা জানি এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট। ও মাই গড, এই বড় মানটা আবার লিখবেন? হ্যাঁ ভাইয়া, এই পুরা মানটা আবার লিখবো। এইখানে পাই এম জেড স্কোয়ার, পাই এম জেড ই এটার স্কোয়ার প্লাস হাফ, এখানে লিখবো হচ্ছে এম ইন্টু ভি এর মানটা আমরা জানি এন স্কোয়ার, ওই যে জেড স্কোয়ার ডিভাইড বাই 2nh, জেড ই স্কোয়ার ডিভাইড বাই 2nh এপসাইলন নট, এই পুরাটার উপরে স্কোয়ার। মানে আপনি কি করলেন আসলে এখানে? আমি এইখানে আর এর মানটা এইখানে ছোট্ট করে বসাইছি, আর এই ভি এর মানটা আমরা অলরেডি প্রুফ করছিলাম, ওই মানটা এখানে বসাইছি। দুইটা মান বসাইছি, আর কিছুই করি নাই। এই মানটা বসাইছি আর এই মানটা বসাইছি, আর তোরে বলছি তুই আমার একটা কথা আপাতত বিশ্বাস করবি, এইটার মানটা এটা আসবে, এটা তোর একটু বিশ্বাস করতে হবে আপাতত। অনেকে বলতেছে ডিআর কইতে কই গেল গা, কিছুই তো বুঝলাম না, আগামাথা কিছু বুঝলাম না ভাই। আপাতত ইন্টিগ্রেশন তো তুই করস নাই, এটা আপাতত একটু বিশ্বাস কর, এই মানটা এরকম আসবে। তুই যখন ইন্টিগ্রেশন করে ফেলবি, তোরা ইনশাল্লাহ আমি দেখবি এই চ্যাপ্টারের শেষের দিকেই আমি তোদেরকে আবার পড়াবো। যখন এই চ্যাপ্টারের শেষের দিকে না, চ্যাপ্টার 4-এর দিকে যাও আমাদের ইন্টিগ্রেশন লাগবে, তখন দেখবি আবার করাবো ইনশাল্লাহ। আপাতত এটা আসবে। ডিআর কই কই লেগা, এটার উত্তর কি দিব আমি? আচ্ছা দেখ, এটাকে ক্যালকুলেশন করলে আরেকবার, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি, আচ্ছা আমরা যদি ক্যালকুলেশন করি, হ্যাঁ এটা বিশ্বাস করতে হবে ভাইয়া, মাইনাস এম, এটা আসবে এম জেড স্কোয়ার পুরাটাকে হিসাব করলে এটা আসবে e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 8n স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ, মোট শক্তির সমীকরণ। এই হচ্ছে আমাদের মোট শক্তির সমীকরণ। আচ্ছা, ও জেড স্কোয়ার দুইবার লিখছি, সরি, কেটে দিচ্ছি, প্যারাই নেই। আচ্ছা, সো আমরা এখন এটা একটু কপি করে ফেলি। কপি করে ফেলি। এখন কি করবেন ভাই, আমরা একটা ম্যাথ করবো। ম্যাথ না করলে তুই বুঝবি না। তার আগে একটা ছোট্ট কাজ আছে, এইগুলা সব বাদ, এগুলো সব ডিলিট করে দিব, বাদ, যাওগা, তোমাদের আর লাগবে না। এই হচ্ছে আমাদের মোট শক্তির সমীকরণ। ভালো কথা, বুঝলাম মোট শক্তির সমীকরণ আপনি পাইছেন, খুব ভালো কথা, খুবই ভালো কথা। এখন আমরা ওই যে কনস্ট্যান্টগুলো আলাদা করে দিব, কনস্ট্যান্টগুলো একটু আলাদা করে দিব। ইকুয়েশনের মধ্যে আমাদের যেই জিনিসগুলো আছে কনস্ট্যান্টগুলো আলাদা করে দিব। তাহলে মাইনাস এম e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8n স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। আর এখানে কি আছে, ও এন স্কোয়ারটা তো আলাদা থাকবে, 8h স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার, এটা আসবে। এই হচ্ছে আমাদের বেসিক পার্ট, এটা আমাদের কনস্ট্যান্ট পার্ট। এখন ভাইয়া তুই যদি এই পুরাটাকে ক্যালকুলেটারে বসাস, তুই দেখবি অ্যান্সার 0 চলে আসছে, অথবা ম্যাথ এরর দিচ্ছে। সো এইখানে তুই যদি করস ক্যালকুলেশনটা, দেখবি ম্যাথটা এরর চলে আসবে। এখন তাহলে কি করবো ভাই, এটা এইভাবে ডিরেক্টলি ক্যালকুলেটারে বসানো যাবে না। প্রসেস বলি, দেখ, এম ই স্কোয়ার ডিভাইড বাই 8h এপসাইলন নট, এটুকু বসাবো।
এটুকু বসাবো ইন্টু এইখানে আবার স্কোয়ার বসাবো, আবার বসাবো এইচ এপসাইলন নট ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার। কারণ ক্যালকুলেটার এত বড় ডিজিটের মান সলভ করতে পারবে না, তুই ফার্স্টে এইটুকু সলভ করবি, তারপর গুণ চিহ্ন দিয়ে এটার অ্যান্সার বের করে ফেলবি, অ্যান্সার ইনটু দিয়ে তারপর এইটুকু সলভ করবি। এইবার এই পুরা রাশিটুকুর মান তুই পাবি হচ্ছে -2.18 ইন্টু 10⁻⁻18 জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ইকুয়েশন, এবং এই ইকুয়েশনটা আমাদের অনেক বেশি কাজে লাগিবে, অনেক বেশি কাজে লাগিবে। ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের পুরা ইকুয়েশন সেটআপ। আমরা এখন ম্যাথে যাব, একটু ম্যাথে যাব। সো একটা ছোট্ট কাজ করে নিই, আমাদের ইকুয়েশন চলে আসছে আল্লাহর রহমতে। সো আমরা একটা ছোট্ট কাজ করব, এখানে এই কনস্ট্যান্টগুলোকে আলাদা করে নিলাম, কনস্ট্যান্টগুলোকে আলাদা করে নিয়ে মানগুলো বের করে আমরা ইকুয়েশন বের করে ফেললাম। সো এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন, আমাদের মোট শক্তির ইকুয়েশন। এটা কোন এককে আসছে? সব এসআই এককে বসাচ্ছিলাম, কোন এককে আসছে তাহলে? জুল। কয়টা পরমাণুর জন্য আসছে? একটা পরমাণুর জন্য, তাই এককটা হবে জুল পার অ্যাটম। এটা একটা পরমাণুর জন্য আসছে, এখানে আমার এককটা হবে জুল পার অ্যাটম। এটাকে আমরা যদি ইবি পার অ্যাটমে নিতে চাই, তাহলে তোরা বলতো ইবি পার অ্যাটমে কেমনে যাই নিব? ফর্মুলাটা কি মনে আছে? 1 ইলেকট্রন ভোল্ট বা ইলেকট্রোভোল্ট ইবি পার অ্যাটমে নিতে চাই। পার অ্যাটম কেন আসছে? একটা অ্যাটমের জন্য বের করছি, তাই 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটা হচ্ছে ইলেকট্রোভোল্ট, যেটাকে আমরা ইবি বলি। সো এইখানে যদি আনোস, তাহলে এটাতে ভাগ করে দিতে হবে, এটা আসবে 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইভি পার অ্যাটম। এখন এটাতে কি করলেন ভাইয়া? সিম্পল এই ইকুয়েশনটা ইউজ করে আমি এখানে জেড স্কোয়ারকে ইবি পার অ্যাটমে নিয়ে আসছি। তাহলে এই পুরা মানটাকে আপনি কেমনে নিয়ে আসলেন? এইখান থেকে এইখানে কেমনে নিয়ে আসলেন? এখানে ভাগ করে দিছি হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে। তুই যদি ভাগ করো দেখবি এই মানটা আসবে, আর জেড স্কোয়ার বাই এন স্কোয়ার তো আগের মতোই থাকবে। আচ্ছা, ওকে। সো এইবার আমাদের ইকুয়েশনটা আসছে, আমরা এখন ম্যাথে যাই। চল আমরা এখন ম্যাথে যাব, ফাইনালি আমাদের ম্যাথে আমরা যাব। সো দেখ আমরা ম্যাথটা করি। ওকে, সো আমরা একটা ম্যাথ করি। সো কোয়েশ্চেন, এখানে আমরা দিব হচ্ছে বেরিলিয়াম 3+, এটার 4 নম্বর শেল, ফোর্থ শেল, এটার এনার্জি কত হবে? E4 কত হবে? সো আমাদের এটা বের করতে হবে, কিছু বলা নাই। তাইলে আমরা এইখানে জুল পার অ্যাটমেও বের করতে পারবো, ইবি পার অ্যাটমেও বের করতে পারবো, তোর যেটা ভাল লাগে। আমরা জুল পার অ্যাটমেই থাকবো। আমি যেটা শুরু থেকে বলতেছিলাম, আমি এসআই এককে বের করার পক্ষপাতী, তাই আমি এসআই এককে করব। তাহলে এইখানে আমরা যদি সলভ করতে চাই এই মানটা জুল পার অ্যাটম, তাহলে E4 এর ইকুয়েশনটা কি? -2.18 ইন্টু 10⁻⁻18। একটু বলিস তো ভেরা, জেড এর ভ্যালু কত আর এন এর ভ্যালু কত? জেড এর ভ্যালু কত আর এন এর ভ্যালু কত? জেড এর ভ্যালু কত আর এন এর ভ্যালু কত? তাহলে বেরিলিয়াম 3+ এর ক্ষেত্রে জেড এর মান কত হয়? তাহলে তুই বলবি ভাইয়া বেরিলিয়াম 3+, তো তাহলে জেড এর মান হবে 4, কারণ লিথিয়ামের পরেরটা বেরিলিয়াম, তাহলে জেড স্কোয়ার। এন এর মান কত বসাবি? এন এর মানও ফোর্থ শেল, খেয়াল করে দেখ, জেড এর মান 4, দুইটাই 4, তাহলে এইখানে এন এর মান 4 স্কোয়ার। তাহলে অ্যান্সার অ্যাকচুয়ালি কাটাকাটি যাবে, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, তাহলে যা আসে তাই আনসার। 2.18 ইন্টু 10⁻⁻18, একক লিখতে হবে জুল পার অ্যাটম। প্রতি একটা পরমাণুর জন্য বের করছস, তাই অ্যান্সারটা হচ্ছে জুল পার অ্যাটম। এই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, এবার আমি জানি এটুকু মোটামুটি হয়ে গেছে পুরা জিনিসটাকে। এখন আমি একটু এইখানে, এটা লাগতেছিল না আমাদের, এই স্লাইডটা আমি রাখছিলাম, এটা আলহামদুলিল্লাহ লাগে নাই। পুরা জিনিসটার এই হচ্ছে ভাইয়া তোর সামারি। এতক্ষণ ধরে যা পড়তেছিলাম সবগুলার সামারি। অনেক কষ্ট করে আমরা এই সামারিতে পৌঁছাইতে পারছি। এখানে একটা ছোট্ট ভুল আছে, এখানে এটা জেড স্কোয়ার হবে। মনোযোগ দিয়ে
সু দেখ আমরা সবগুলো মান বের করে ফেলছি। সেই হচ্ছে সামারি। এবং এইটা ভাইয়া অনেক ভালো করে মনে রাখতে হবে, অনেক ভালো করে মনে রাখতে হবে, অনেক মানে অনেক। যারা এটা এখন এতক্ষণ ফর্মুলাটা প্রুফ করে ফেলছোস তারা দেখ এখন আমার সাথে আয় অঙ্ক করি, দেখবি সব কিছু পারবি। আয় আমরা করি। এই এটা এটা কি করছি না আমরা? বেরিলিয়াম 3+ এর তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধের পরিধি কই জানি করলাম। বেরিলিয়াম 3+ এর নাকি লিথিয়ামেরটা করছিলাম? লিথিয়ামেরটা করছিলাম। তোরা বল ভাইরা এটা আমরা করব। আয় কি আছে জীবনে। বেরিলিয়াম 3+ এর তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ, তাহলে জেড এর মান 4, তৃতীয় শক্তি স্তর, তাহলে এন এর মান 3। তাহলে তোরে আগে বের করতে বলছে ব্যাসার্ধ, তোরে আগে বের করতে বলছে ব্যাসার্ধ। এটা আমি রিটেনের জন্য করতেছি, খুব সাবধান, খুব সাবধান। মানে কি ভাই, এখন কি আবার আলাদা সেগমেন্ট আছে নাকি? রিটেনের জন্য একরকম, আবার এমসিকিউ? হবাই হবাই হবাই, একটু সাবধান, একটু সাবধান। আমি আপাতত রিটেনের জন্য করতেছি। ব্যাসার্ধ R3 বের করব। ফর্মুলা কি মনে আছে? সারছে রে ভাই, ওই বড় ফর্মুলা কি মনে রাহুল লাগবো? ওমা, তাহলে প্রমাণ কেন করলাম? হ্যাঁ, আমি তো করে দিবই, আমি তো করে দিবই, আমি তো করে দিবই। হ্যাঁ, এইখানে আয়, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম জেড স্কোয়ার। সব মান তুই জানোস, সব মান জানোস। এখানে বসায় দিলে, এইখানে তুই বসায় দিলে সব মান তুই জানোস। এইখানে তুই যদি বসায় দেস সব মান, ভাই এনে কি সব মান বসায় পরে দেখায় স্যারের পরে অ্যান্সার কই তুইব? ভাই, এর আগে তুই কইলে অ্যান্সার নাম্বার দিবে না, নাম্বার দিবে না। তুই যদি একদম শর্টকাট মারোস তাহলে নাম্বার দিবে না। 1.19 ইন্টু 10⁻⁻10 মিটার। কি কোন ভাই, তাহলে এটা তো তাহলে একটা টর্চার হইলো। টর্চারের কিচ্ছু নয় ভাই, রিটেনের জন্য এগুলো সবই করতে হবে, কারণ এগুলো 3 বা 4 নম্বরে আসবে। ঠিক আছে, এখন তুই যদি এক লাইনে করে ফেলোস তাহলে তো হইলো না। এন এর মান 3। অনেক সারে নাম্বার দেয় না, তাই তোরে বলতেছি তুই সেফের জন্য তুই এক লাইনে করবি না। 10⁻⁻34 জুল সেকেন্ড। অ্যাপসাইলন নটের মান 8.854 ইন্টু 10⁻⁻12। আচ্ছা, সো এটা হচ্ছে কত আসবে? মিটার স্কোয়ার পার নিউটন পার কুলম ইনভার্স 2। আর কি আছে? পায়ের মান তুই জানোস, এম এর মান 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। তারপর কি আছে? জেড এর মান, জেড এর মান হচ্ছে 4, এন এর মান 3, ই এর মান তুই জানোস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে রিটেনের জন্য ভাইয়া। বল হামজা, হামজা বল। এ ভাই, এ ভাই কই সি স্কোয়ার হবে? কোথায় কি ভুল করছি? পাই এম জেড স্কোয়ার, কই সি স্কোয়ার হবে? সাদাত কোথায়, কোথায় সি স্কোয়ার হবে? আমি না বুঝতেছি না, আমি কি ভুল করছি কোথাও? কোথাও কি ভুল করছি? আচ্ছা, সো এটা চলে আসলো। এখন আয়, একটা ম্যাথ তো করে ফেললাম, এখন হচ্ছে পরিধি বের করতে হবে। পরিধি, পরিধি হবে 2 পাই R3। বাকিটা এখন সহজ। 2 ইন্টু 3.1416 ইন্টু 1.19 ইন্টু 10⁻⁻10 মিটার। সো এখানে ভাইয়া চলে আসবে পরিধি। কোথায় অ্যাপসাইলনের একক ভুল বসাইছি নাকি? অ্যাপসাইলনের একক কি ভুল বসালাম? কুলম স্কোয়ার মিটার ইনভার্স 2 পার নিউটন। কুলম স্কোয়ার, ও আচ্ছা, চরি 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 চরি, মাফ করে দে ভাই। দেখ লিখে দিচ্ছি, কুলম স্কোয়ার, ও আচ্ছা এটা তো নিচে ছিল। হ্যাঁ, কুলম স্কোয়ার মিটার ইনভার্স 2 পার নিউটন। এই যে ঠিক করে দিচ্ছি, কুলম স্কোয়ার মিটার ইনভার্স 2 পার নিউটন। এই যে ঠিক করে দিচ্ছি ভাই। তাহলে এখানে এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 7.493 অ্যাংস্ট্রম। 7.493 অ্যাংস্ট্রম। এটা আমি অ্যাংস্ট্রমে নিলাম। এই যে হয়ে গেছে 7.493 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আচ্ছা এখন এটা তো করলেন ভাই, এটা কি আসলে আমাদের আমাদের রিয়ালিটি সিস্টেমে যেটা করলেন এটা তো রিটেনের জন্য করে দিলেন, বুঝলাম, এটা মানলাম, আলহামদুলিল্লাহ। এখন এমসিকিউ এর জন্য আমরা কি, ওই যে আপনি যে শর্টকাটটা দেখাইছিলেন ওটাই করতে পারবো? এমসিকিউ এর জন্য করতে পারবি, কোনো সমস্যা নাই, ওটাতে কোনো সমস্যা নাই ভাই। এমসিকিউ এর জন্য করতে পারবি,
এমসিকিউ এর জন্য করতে পারবি, এমসিকিউ এর জন্য করতে পারবি। আমরা এমসিকিউ এর জন্য করি, আয় আয় এমসিকিউ এর জন্য করি, এমসিকিউ। তাহলে কয় নাম্বার? তৃতীয় শক্তি স্তর R3 0.53 ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই জেড অ্যাংস্ট্রম, বসায় দিই 0.53 ইন্টু এন কত রে? থার্ড, তাহলে ঠিকঠাক বসাইছি তো? হ্যাঁ, 3 স্কোয়ার ডিভাইড বাই জেড হচ্ছে 4, এটা আসবে হচ্ছে 1.19 অ্যাংস্ট্রম। আর পরিধি হচ্ছে টুয়াইস বাই R3, সো যদি বসায় দিই 2 ইন্টু 3.1416 ইন্টু R3 হচ্ছে 7.493, ক্যালকুলেশন করে কত আসে? একেবারে অ্যান্সারটা কইলাম তো 7.493, ওটা কেন বসাইলাম? কি বসাইলাম? এটা হবে 1.19, এটা আসবে 7.493 অ্যাংস্ট্রম। শেষ, দেখ বুঝছস। ফারিয়া, কোয়েশ্চেনে কি বলা থাকবে ভাই কোন এককে করব? না, বলা থাকবে না, তুই এসআই এককে করবি। আচ্ছা, আর কি কি বলা আছে? প্রমাণ কি সিকিউ আসবে? প্রমাণ ভাই ডেরিভেশন আসে না। লাবিবা জিজ্ঞেস করছে অ্যাংস্ট্রম কি এসআই? না ভাইয়া। এপসাইলন নটের একক, ওটা ঠিকঠাক করে দিছি। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। অ্যাংস্ট্রমে নিলাম, তুই নিস না, সমস্যা নাই তো, এটা তোর উপর। আমি এখানে নিছি, তোর যদি মনে হয় তুই নিবি না, এটা তোর ব্যাপার। সো আমরা এটা করি। দেখ, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ শক্তি স্তরের ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণু চতুর্থ। আমি এটা এমসিকিউ এর জন্য করে দিচ্ছি, তোরা রিটেনের জন্য করবি। আমি এটা এমসিকিউ এর জন্য করে দিচ্ছি, তোরা রিটেনের জন্য করবি, তোরা রিটেনের জন্য করবি, তোরা রিটেনের জন্য করবি। ফর্মুলা এই পাশে সিকিউ, ফর্মুলাগুলো লিখে দেন, লিখে দিচ্ছি দাঁড়া। আর এন, ফর্মুলাগুলো লিখে দেন, লিখে দিচ্ছি। দেখ, এন স্কোয়ার এইচ স্কোয়ার, ফর্মুলা মনে আছে না? ফর্মুলা মনে আছে না? এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম জেড ই স্কোয়ার। এনতম কক্ষপথের বেগের ফর্মুলা জেড ই স্কোয়ার ডিভাইড বাই 2NH এপসাইলন নট, 2NH এপসাইলন নট। এনতম কক্ষপথের বেগের ফর্মুলা মাইনাস কত জানি ছিল? m e টু দি পাওয়ার 4, m e টু দি পাওয়ার 4 z স্কোয়ার 8h স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার n স্কোয়ার। একক কিসে আসবে? সব এসা এককে বসাবো। এটা আসবে মিটার, এটা আসবে মিটার পার সেকেন্ড, এটা আসবে কিসে জানি ভাইয়া? জুল পার অ্যাটম। সো আমরা এই মানগুলো বের করে দিই এমসিকিউ এর জন্য। সো চতুর্থ শক্তি স্তর, তাহলে R4 কত বসাবো? 0.53 ইন্টু এখানে বসবে হচ্ছে এন স্কোয়ার, চতুর্থ শক্তি স্তর, তাহলে n ইকুয়াল 4, হাইড্রোজেন অ্যাটম, তাহলে z ইকুয়াল 1, তাহলে এখানে n স্কোয়ার বাই z, তাহলে 4 স্কোয়ার, হাইড্রোজেন অ্যাটম, তাহলে 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে এইখানে এই সূত্রগুলো তো মনে রাখা খুব বেশ কঠিন। এটাই বাস্তব। 8.48 অ্যাংস্ট্রম মনে রাখতে হবে ভাইয়া, বারবার লিখতে হবে। 8.48 অ্যাংস্ট্রম, আমি অ্যাংস্ট্রমে আনছি। তোর যদি মনে হয় তুই মিটার নিবি, তুই সেন্টিমিটার নিবি, কোনো সমস্যা নাই। এরপরে V4 বের করবো। ফর্মুলা কি? 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু জেড বাই এন। ঠিক আছে? সো এখানে যদি তুই বসাস, ফর্মুলা মনে আছে তো? 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জেড বাই এন। এসআইএ সবচেয়ে সহজ ফর্মুলা, সিজিএসএ গেলে আরও কঠিন। পোলা পাইন, তোরা যে আসলে কবে আমারে বুঝবি আল্লাহ ভালো জানে। তোরা ভাবতেছস ভাই মনে হয় এসআই করাইতেছে খুব কঠিন জিনিসপত্র। এসআই সবচেয়ে সহজ, এসআই সবচেয়ে সহজ। ভাই রিটেনে এইভাবে করলে নাম্বার দিবে? বালাই বালাই। ঠিক আছে, দিবে না, নাম্বার দেওয়ার চান্সেস কম। অনেক স্যার ভাইয়া এটা পছন্দ করে না। তুই তোর জীবনে এত সহজে নাম্বার পেয়ে যাবি, এটা আসলে এভাবে বলা ঠিক না, আল্লাহ মাফ করুক। মানে অনেক স্যাররা এটা পছন্দ করে না। স্যাররা চায় তুই একটু কষ্ট করবি, তুই কষ্ট করে নাম্বারটা পাবি। ঠিক আছে? 5.45 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 5.45 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। তারপর ভাইয়া 4 নম্বর কক্ষপথের শক্তি বের করব। মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার। তাহলে মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু
জেড হচ্ছে 1, এটার স্কোয়ার, এন এর মান 4 স্কোয়ার, ইউনিট কি আসবে জুল পার অ্যাটম। ভাইয়া এটার অ্যান্সার কি আইব তাহলে? অ্যান্সার আইব হচ্ছে -1.3625 -1.3625 into 10 to the power -18 joule per atom, joule per atom। 10 to the power -19 হবে, সরি 10 to the power -19 joule per atom। ওকে ডান ভাইয়া। ওকে সো হয়ে গেছে। ঠিক আছে, যদি কারো সিজিএস এককে সহজ লাগে ভাইয়া করিয়েন, বেস্ট অফ লাক। সো দেখেন এটা কি বলছে, হাইড্রোজেন পরমাণুর দুটি ভিন্ন শক্তি স্তরের শক্তির পার্থক্য উচ্চতর শক্তি স্তর থেকে। আচ্ছা তাহলে এইখানে কি কি দেওয়া আছে আমি একটু দেখি। এইখানে ডেল্টা ই দেওয়া আছে। আগের দিন আমি অঙ্কগুলো করে ফেলছিলাম, কেন জানি আমার খুব ভালো লাগতেছিল আগের দিন করতে। এটা 245.9 ইন্টু 10 কিউব, হ্যাঁ এটা কি জুল। ভাইয়া 10 কিউব কেন করছেন? কারণ ভাইয়া এখানে কিলো জুল আছে, 1000 দিয়ে গুণ করে নিছি, তাই এইখানে ছোট্ট করে আমি জুলে চলে আইছি। কি বের করতে বলছে ভাইয়া? এটা দেওয়া আছে, তোরে বের করতে বলছে ল্যামডা কত, তোরে বের করতে বলছে এফ কত। সো আমরা এই দুটা ম্যাথ করব। এই দুটা ম্যাথ বেশ সহজ। এই দুটা ম্যাথ না কালকে করাইলেন, তাও একটু করে দিই। আমাদের ইকুয়েশন আমরা জানি ডেল্টা ই ইকুয়াল এইচ এফ। তাহলে এইখান থেকে এফ এর মান বের করব, ডেল্টা ই ডিভাইড বাই এইচ। সো ডেল্টা ই এর মান দেওয়া আছে 245.9 ইন্টু 10 কিউব, এইচ এর মান 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34। এইখানে আছে জুল সেকেন্ড, এইখানে আছে জুল, তাহলে এইখানে এফ এর মান চলে আসবে। সো এইখানে যদি আমরা চিন্তা ভাবনা করি, এটা আসবে হচ্ছে 3.71 ইন্টু 3.71 ইন্টু 10 টু দি পাওয়ার 38, এটা আসবে পার সেকেন্ড। এই যে ভাইয়া আমাদের কম্পাঙ্ক চলে আসছে। এবার দেখ ভাইয়া আমাদের এফ এর কাজ শেষ, আমরা এবার বের করব ল্যামডা নিমডা। দেখ আয় সি ইকুয়াল এফ ল্যামডা। তোরা জানোস সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, আলোর বেগ, ভেলোসিটি অফ লাইট আলোর বেগ। হ্যাঁ এটার মান কত ভাই? এটার মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। নাও মান বসায় দিব আমরা, এখান থেকে ভাইয়া ল্যামডা বের করব। তাহলে সি ডিভাইড বাই এফ, মান বসায় দেন তো অবশ্যই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এখানে বসাবো 3.71 ইন্টু 10 টু দি পাওয়ার 38 পার সেকেন্ড। একক আসবে মিটারে 8.086 ইন্টু 10 টু দি পাওয়ার -31, এটা আসবে মিটার। শেষ ভাইয়া, দেখ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সো আমাদের এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। 45 হয়েছে। কিরে এই কিরে কি চাপ দিছস ফাতেমা? একটু আবার ক্যালকুলেটরে চাপ দে, দেখবি অ্যান্সার এটা আসবে, তুই ভুল চাপ দিছস। আচ্ছা গেল এটা, এবার এটাতে আয় ভাই। দেখ হাইড্রোজেন পরমাণু, তাহলে সুন্দর জীবন চতুর্থ কক্ষপথ, এন এর মান 4, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আর 4 দেওয়া আছে। কি বের করতে বলছে? গতিবেগ বলতে ভি, তাহলে এম ভি আর ইকুয়াল এন এইচ ডিভাইড বাই টুয়াইস পাই। জীবন অনেক সুন্দর, এইখানে ভি এর মান এন এইচ ডিভাইড বাই টুয়াইস পাই এম আর। যেহেতু 4 নাম্বার, তাহলে এখানে হবে R4, এখানে হবে B4। মানগুলো বসায় দিয়ে আয়। এন এর মান দেখ বলা আছে 4, এইচ এর মান সব এস এককে বসাবো 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34, 2 ইন্টু পায়ের মান 3.1416,
ওকে, এম এর মান 9.11 ইন্টু 10⁻³ আর এর মান দেখ দেওয়া আছে, মিটারে দেওয়া আছে। জীবন কতই শান্তির। দেখ 7.5 ইন্টু 10⁻⁻10 সব এসা এককে দেওয়া আছে। অ্যান্সারগুলোও দেখ মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। জীবন বড়ই সুন্দর, সব এসা একক। ভাই এটা কেমনে মিলাই গেলো? আপনি এসা একক পড়াইলেন, এসা এককে আইলো। নর্মালি ভাইয়া এসা এককেই আসে অ্যান্সারগুলা, নর্মালি এসা এককেই আসে পরীক্ষায়। সো খুব সাবধান, আমরা এসা এককেই করবো। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, একটা ছোট্ট কাজ করি, একটা ছোট্ট কাজ। আমরা যা যা বললাম মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা আজকের ক্লাসটা একটু কমপ্লেক্স ছিল। ইন্টারমিডিয়েট উঠছোস, বড় হইছোস, হ্যাঁ বড় হইছোস না? যথেষ্ট বড় হইছোস তো। এখন তুই একটু জটিল জটিল জিনিসপত্র সলভ করবি। যত বড় হবি, লাইফের ব্যাপারটা তো এরকমই না, তুই যত বড় হবি তোর কাছে দায়িত্ব আসবে, জটিল জটিল ডিসিশন নিতে হবে তোকে। তোর আব্বু আম্মু বয়স্ক হইতেছে, তুই বড় হইতেছস, তোর বাসার দায়িত্বগুলো তোর কাঁধে আসবে, তুই জটিল জটিল ডিসিশনগুলো নিবি। পড়াশোনা তো একই, পড়াশোনা একই না? তুই আস্তে আস্তে বড় হচ্ছস, জিনিসগুলো আস্তে আস্তে তোকে ভাবাইতে হবে, তোর মাথা কাটাইতে হবে। এটাই তো নর্মাল, এটাই তো নর্মাল। আচ্ছা আলহামদুলিল্লাহ সব বুঝছি, সেরা, মাশাল্লাহ মাশাল্লাহ। সো আমরা দেখ ডি ব্রগলি সাহেবকে একটু চিনি, লুইস ডি ব্রগলি। ওকে, সো আমরা ফাইনালি ডি ব্রগলিকে পড়বো। দেখ কেমনে কি করব জীবনটা, আমরা কিভাবে কি আগাবো। ই ইকুয়াল এম সি স্কোয়ার, তোরা খালি কইবি এই কোয়েশনটা তোরা দেখছোস না দেখোস নাই? তুই আরে ভাই এই কোয়েশন দেখছি জীবনে অনেকবার দেখছি। এটা আমাদের একটা বিশাল 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 একটা ইকুয়েশন। আচ্ছা, এরপরে ই ইকুয়াল এইচ এফ, দেখছোস? খালি কইবি হ ভাই দেখছি। এইচ সি বাই ল্যামডা দেখছি, হ ভাই এটাও দেখছি, এটাও দেখছি। তখন ডি ব্রগলি সাহেব জানোস কি করছে? সে বলছে কোনো প্যারা নাই, রিল্যাক্স বয়েস রিল্যাক্স। সো উনি কি করছে? দুইটা এনার্জির ইকুয়েশন পাইছে, কাজ শুরু করে দিছে। দুইটা এনার্জি ঠিক আছে, তাহলে এখন লেহেন সমান, দুইটাই সমান লেহেন। লেখছে, সে পরে কি কইছে? লেহেন এখন দুইটা সমান নাও। দেখ কত সুন্দর জীবন তার। দুইটা এনার্জির ইকুয়েশন দুইজন বিজ্ঞানী দিছে, সে দুইটারে সমান দিয়ে একটা সূত্র বানাইছে। ভাবা যায় এগুলা? তুই ভাবতে পারোস একটা জিনিস যে একজনে একটা কইছে আর একজনে একটা কইছে, ঠিক আছে দুইজনের দুই কথা, ঠিক আছে আহো দুইটারে সমান বানায় একটা ইকুয়েশন বানাইছি। আচ্ছা দেখ এরপরে সিসি কাড়াকাড়ি, সিসি কাড়াকাড়ি, তাহলে এনে কি হইব? এম সি ইকুয়াল এইচ বাই ল্যামডা। তাহলে এন থেকে ল্যামডা ইকুয়াল কি হইব? এইচ বাই এম সি, এম সি। আচ্ছা এইখানের এই এমসিটা কি? এমসিটা কি? এই এমসিটা হচ্ছে, আমরা যদি চিন্তা করি, এমটা হচ্ছে, খেয়াল কর, এমটা হচ্ছে ভর আর এই বিটা হচ্ছে বেগ। তাহলে বলতো ভাইয়ারা এই ভর আর বেগ গুণ করলে কি পাবো? বলতো ভাইয়ারা এই ভর আর বেগ গুণ করলে, এই ভর আর বেগ গুণ করলে কি পাবো আমরা? ভর আর বেগ গুণ করলে ভরবেগ, আরে সহজ জিনিস ভাই। ভরবেগকে জানি আমরা কি দিয়ে প্রকাশ করি? এইচ বাই পি দিয়ে। বিশ্বাস কর একটা বিখ্যাত ফর্মুলার উনি জনক হয়ে গেছে এটার মাধ্যমে, এবং সেই বিখ্যাত ফর্মুলাটা জানোস কি? ল্যামডা ইকুয়াল এইচ বাই পি। এইখান থেকেই উনি ওনার লাইফের বিশাল বিশাল কিছু কথাবার্তা বলছে, মূল্যবান মূল্যবান কথাবার্তা। শুধু খালি ইকুয়েশনটা লিখছে সমান করে, এত সহজ যদি হয়ে যেত তাহলে আমরা তারে এত স্মরণে রাখতাম না। এখানে জানোস কি বলছে? এই পি হচ্ছে ভরবেগ, কোনো সমস্যা নাই। এই ভরবেগটা হচ্ছে কণা ধর্ম। ভরবেগটা কি ধর্ম? কণা ধর্ম। যেটা ভাইয়া একটু সাবধানে, এটা কি ধর্ম? কণা ধর্ম। ভরবেগটা কি ধর্ম? কণা ধর্ম। আচ্ছা এই ল্যামডাটা কি তাহলে কি ভাইয়া? এই ল্যামডাটা হচ্ছে তরঙ্গ ধর্ম। তরঙ্গ, তরঙ্গ ধর্ম। এই যে এখান থেকেই আমরা সেই বিখ্যাত থিওরির প্রমাণ পাই বা কথার অস্তিত্বের প্রমাণ পাই তার ইকুয়েশনটা থেকেই, যে ভাই ঠিক আছে মানলাম ইলেকট্রনের তাহলে কয়টা ধর্ম আছে? ইলেকট্রনের দুইটা ধর্ম আছে। একটা হচ্ছে ভাইয়া পার্টিকেল প্রপার্টিস, একটা হচ্ছে তার পার্টিকেল আর একটা হচ্ছে তার ওয়েভ।
ওয়েভের বাংলা কি ভাই? ওয়েভ ধর্ম আছে, আবার পার্টিকেল ধর্ম আছে। এই পার্টিকেল ধর্ম কোনটা? পার্টিকেল ধর্ম হচ্ছে এইটা। আর কণা ধর্ম কোনটা? তরঙ্গ ধর্ম। তাহলে ইলেকট্রনের যে দুইটা ধর্ম আছে, এই কথাটার প্রমাণটা কে দিছে? ডি ব্রগলি সাহেব। ল্যামডা ইকুয়ালস টু h/p এর ইকুয়েশন থেকে তো খুব সহজে আমরা বের করে ফেলতে পারছি, বাট ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যখন তুই কাজ করবি তখন এই ইকুয়েশনের স্পেশালিটি হচ্ছে ইলেকট্রনের দুইটা ধর্ম আছে, কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং আরেকটা মজার ব্যাখ্যা উনি দিছে, দেখ আমরা বোর আর এই ব্রগলি সাহেবকে আমরা একটা কোলাবোরেশন করি, ডি ব্রগলি, বোর আর ব্রগলিকে কোলাবোরেশন করি। আরে কি স্যার, সরি সরি সরি, কি হলো? কিরে কিরে কই গেলাম? সরি। আচ্ছা, বোর আর ব্রগলি সাহেবকে আমরা একটা কোলাবোরেশন করি, একলগে মিলাই দিব। কি করবেন, কেমনে মিলাবেন? দেখ মিলাই দিচ্ছি, তুইও বুঝবি। NH ডিভাইড বাই 2s পাই। জীবন বড়ই সুন্দর, দেখ কেমনে সুন্দর করি আমরা। দেখ একটু খালি খেয়াল কর, এইখানে আমরা 2s পাই আর দিব, আর এইখানে লিখবো NH বাই mv। কি করলেন ভাইয়া? খুব সহজ একটা কাজ করছি। কি কাজ করছি জানোস? এইখানকার mv রে ডাইনে বাড়াই দিছি, 2s পাইকে বামে নিয়ে আইছি, অর্থাৎ এদিক সেদিক করছি, হ্যাঁ, স্থানান্তর করছি। এখন এতে সুবিধাটা কি হয়েছে দেখ, লিখি 2s পাই আর ইকুয়াল n ইন্টু h ডিভাইড বাই mv। আচ্ছা, ভালো কথা, 2s পাই আর ইকুয়াল n ইন্টু h ডিভাইড বাই p। এই বলতো h ডিভাইড বাই p কার সমীকরণ? বল বলা পাইন, বল h ডিভাইড বাই p কার সমীকরণ, কার ইকুয়েশন? h বাই p কার সমীকরণ? ডি ব্রগলি ভাই। এই যে এটার জায়গায় কি লেখা যায়? একটু আগে পড়াইছেন ভাইয়া, আমি তোদেরকে একটু আগে পড়াইছি, ল্যামডা ইকুয়াল h বাই p। নিমডা নিমডা নিমডা, ওই যে কাটাপ্পা বলছিল না, নিমডা নাকি জানি, বাহুবলী মুভিতে না, নাকি কোন মুভিটা জানি, কাটাপ্পা তো মনে হয় বাহুবলী মুভিতেই ছিল। এবং বেশ মজার একটা কাহিনী আছে জানো একবার, বেশ মজার কাহিনী বলি তোদেরকে। এক মিনিট একটু ফানি একটা স্টোরি। আমি মতিঝিলে তখন ক্লাস নিচ্ছি, অনেক আগে, মানে হয় এটা অনেক আগে বলতে কোভিডের পর আর কি। তখন অফলাইনে ক্লাস নেই, এখনও নেই আলহামদুলিল্লাহ। তো ক্লাস নিচ্ছি, পুরো ক্লাস শেষ, ভালো, ক্লাসটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো পোলাপান্ডে জিজ্ঞেসে কারো কোনো প্রশ্ন আছে, তো কেউ কোনো প্রশ্ন করতেছে না। হঠাৎ করে একজন বলতেছে, পিছন থেকে হাত তুলছে। আমি, হ্যাঁ ভাই বলো, তোমার কি প্রশ্ন আছে, বলো বলো বল। পরে সে বলছে, ভাই সব ঠিক আছে বুঝছি ভাই, আমার এখানে এটা বলেন, কাটাপ্পা বাহুবলীরে কেন মারছিল? ঠিক আছে, সো এটা প্রশ্ন করছিল, ঠিক আছে। আচ্ছা, সো দেখ ল্যামডা ইকুয়ালস টু h বাই p। সো আমি আসলে চেয়ে দেখলাম, আসলে কি বলবো, আমি তো যাই না, কাটাপ্পা ने बाहुबली को क्यों मारा था, এটা যাই না আসলে। 2s পাই আর ইকুয়ালস টু n ল্যামডা। আচ্ছা, ওকে, সো 2s পাই আর ইকুয়ালস টু n ল্যামডা। এই ফর্মুলা দিয়ে আসলে এখানে কি জানা যায়? হ্যাঁ, এই ফর্মুলা দিয়ে খুবই মজার একটা জিনিস জানা যায়, সেই স্মৃতি মনে পড়লো। দেখ তোদেরকে একটু বলি, এটা হচ্ছে ধর 1 নাম্বার কক্ষপথ, কথার কথা। কয় নাম্বার কক্ষপথ? 1 নাম্বার কক্ষপথ। তাহলে ব্যাসার্ধ কত হবে এটা? 2s পাই আর 1 যদি ব্যাসার্ধ হয় তাহলে পরিধি হবে 2s পাই আর 2। হ্যাঁ, এটা স্বাভাবিক কথা। এই নে দেখ, এটা ধর 2 নাম্বার কক্ষপথ, n ইকুয়াল 2, তাহলে এটার পরিধি কত হবে? তাহলে এটা হবে 2s পাই আর 2। এটাও কোনো সমস্যা নাই। আসলে আপনার এখানে দাবিটা কি, আপনি এখানে কি দেখাইতে চাচ্ছেন? দেখ দেখাইতেছি। ধর আমি এইখানে এবার n ইকুয়াল 3 দিলাম, তাহলে এবার শক্তি স্তরটা কি আর একটু বড় হইব, স্বাভাবিক, 3 দিয়েছেন তো। তাহলে এইখানে পরিধি কত হবে? 2s পাই আর 3। আচ্ছা, আরেকটা লিখি, তাহলে তুই বুঝে যাবি। n ইকুয়াল 4 লিখি, তাহলে শক্তি স্তরটা আর একটু বড় হইব। হও ভাই, এটা স্বাভাবিক হিসাব। এবং পরিধিটাও কি হইব? 2s পাই আর 4। একটু মনোযোগ দিয়ে শুনিস এইখানে কথাটা, মনোযোগ দিয়ে। কি কথাটা ভাইয়া? ভাই তুই যত নাম্বার কক্ষপথে আসোস, তুই পুরাটা পথ ঘুরবি, তাহলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করবি। 1 নাম্বার কক্ষপথে আসোস, তাহলে পরিধির সমান দূরত্ব অতিক্রম হচ্ছে 2s পাই আর 1। 2 নাম্বার কক্ষপথে আসোস, তাহলে পরিধির সমান দূরত্ব হচ্ছে 2s পাই আর 2। 3 নাম্বার কক্ষপথে আসোস, তাহলে পরিধির সমান দূরত্ব হচ্ছে 2s পাই আর 3। 4 নাম্বার কক্ষপথে আসোস, তাহলে তুই পরিধির সমান দূরত্ব হচ্ছে 2s পাই আর 4। এর তো সুবিধাটা কি জানোস? সুবিধাটা কি হয়েছে দেখ, এই যে পরিধির সমান দূরত্ব যখন তুই অতিক্রম করবি,
তখন তুই কক্ষপথ নাম্বার যা হবে তার সমান সংখ্যার গুণিতক পূর্ণ তরঙ্গ কমপ্লিট করবি। ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য। ভালা করে শুনতে হবে। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা আবার কি ভাই, তোরা পড়ছস ভাইয়া ফিজিক্সে এগুলো পড়ছস? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা ভালো হয় নাই চিত্রটা? না, এটাও ভালো হয় নাই। সুন্দর একটা চিত্র দিতে হবে। এই মোটামুটি চলে আর কি, ধাক্কায় ধাক্কায় যাও। এটা হচ্ছে ল্যামডা, এই হচ্ছে ল্যামডা। তাহলে তুই দেখ, 1 নম্বর কক্ষপথে যদি থাকস তাহলে তুই কয়টা পূর্ণ তরঙ্গ কমপ্লিট করবি? এইখানে কয়টা, এইখানে কয়টা, এইখানে কয়টা, একটু বলিস ভাইয়া। আমি যদি বলি কমপ্লিটেড ওয়েভ, কমপ্লিটেড ওয়েভ, কয়টা তরঙ্গ তুই সম্পন্ন করবি? এখানে কয়টি? 1 নম্বর কক্ষপথে আসোস, তাহলে তুই একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবি। 2 নম্বর কক্ষপথে আসোস, তাহলে কয়টা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবি? এই যে দেখ এন এর মান চেঞ্জ হইতেছে তো। তাহলে 2 নম্বর কক্ষপথে 2 ল্যামডা, 3 নম্বর কক্ষপথে 3 ল্যামডা, 4 নম্বর কক্ষপথে 4 ল্যামডা। তাহলে এইখানে কয়টি আসবে? এইখানে আসবে 3টি। এইখানে কয়টি আসবে? এইখানে আসবে 4টি। মানে সহজ ভাষায় তুই যত নাম্বার কক্ষপথে আসছস, তুই যত নাম্বার কক্ষপথে আসোস ঠিক ততটা কক্ষপথের সমান সংখ্যক পূর্ণ তরঙ্গ তুই কমপ্লিট করবি। দেখ আমরা পরেরটাতে চাই। ওকে, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। পার্টিকেল ওয়েভ পড়াইছি। দেখ এবার এটা কি বলা হয়েছে, একটি ইলেকট্রনের বেগ আলোর বেগের 98%। তাহলে একটা ইলেকট্রনের বেগ আলোর বেগের, তাহলে সি হচ্ছে আলোর বেগ, সি এর 98%। তাহলে মান বসাই, সি তুই জানোস 3 × 10⁸ ইন্টু 98 ডিভাইড বাই 100। তাহলে এইখানে যদি তুই মানটা বসাস, ব্যাগের মানটা, আমরা একটা কিছু পাবো। এই যে ব্যাগের মানটা পাই গেলাম। নাও আমরা যদি ল্যামডা বের করতে চাই, ল্যামডা ইকুয়াল, ইকুয়েশন কি জানি, h/p। তাহলে h/p এর জায়গায় বসায় দিব mv, h এর মান বসায় দে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এম এর মান বসবে ইলেকট্রনের ভর, আয় বসায় দিই ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻⁻31। বি এর মান এই যে দেখ দেওয়া আছে 3 ইন্টু 10⁸ ইন্টু 0.98। এখান থেকে ভাই ক্যালকুলেশন করলে মিটারে চলে আসবে। ঠিক আছে, সো এইখানে অ্যান্সারে চলে আসবে 2.4739। এটা গতকালকে ডেইলি কুইজে কেন থাকবে? এটা গতকালকে ডেইলি কুইজে ছিল, এটা গতকালকে ডেইলি কুইজে কেন থাকবে? তুই মানে ভুল করছস কোথাও। এটা আচ্ছা আমি জানাবো মাহিয়া, এটা তুই যেহেতু বলছস এটা জানাবো, এটা হওয়ার কথা না। মানে এটা তো আজকের লেকচার তোর, তাহলে নেক্সট পরীক্ষার সময় এটা আসবে, এটা আগে কেন যাবে? হ্যাঁ, আমি এটা ইনফর্ম করব, আমি অথরিটিকে জানাবো ইনশাল্লাহ। তুই যেহেতু জানাইছস, ছিল সবাই বলতেছস ছিল না, এটা তো আগের লেকচারে ছিল না, তাহলে এটা কেন থাকবে? সো আমি এটা ইনফর্ম করবো ভাইয়া, প্লিজ ডোন্ট মাইন্ড। যদি থাকেও থাকে ভাই, এটা ইনশাল্লাহ আমি ইনফর্ম করবো। সো হতাশ হইস না, হতাশ হইস না ইনশাল্লাহ। হ্যাঁ, মাঝে মাঝে একটা ছোট ছোট হয়তোবা একটু ঝামেলা হইতে পারে, হয়তোবা ভুল হয়ে গেছে, হয়তোবা একটা দুটা, আমি জানি না, হওয়ার কথা না, এটা হওয়ার কথা না, বাট যদি হয়েও থাকে এরপর থেকে ইনশাল্লাহ হবে না, আমি বলে দিব ইনশাল্লাহ, যা ইনশাল্লাহ বলে দিব। আচ্ছা কি রে, আচ্ছা সো এইখানে যদি আমরা মানটা বের করে ফেলি তাহলে অ্যান্সারটা কত আসবে? 2.4739, 2.4739 ইন্টু 10⁻⁻12 মিটার। ঠিক আছে, এই যে হয়ে গেছে। সো এই হচ্ছে অ্যান্সার। ওকে, সো আমরা চল আর একটু আগেই। আমাদের নির্ধারিত সময় কিন্তু এখনো আছে। তারা যে ভাইবা থাকো আমাদের ক্লাসে, মানে এখনো পড়াচ্ছেন, ক্লাস কি শেষ হবে না? আমাদের নির্ধারিত সময় এখনো বেশ অনেকক্ষণই আছে, আল্লাহর রহমতে 15 মিনিট আছে এখনো। সো দেখ আমরা এখন হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দেখব। এই মানুষটারে তোরা চিনোস? এই মানুষটারে তোরা চিনোস? এই মানুষটা তোরা চিনোস? এটা জানাতো সবাই, সবাই এটা জানাস? এটা কি চিনোস এই মানুষটারে?
এই ফাতিন দেখি চিনে, ফাতিন চিনে, কেমনে চিনে? হ্যাঁ, একজন বলতেছে মিস্টার বিনের বাবা। আচ্ছা ঠিক আছে, সো আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি শিখি। সো আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এটা আসলে কি বলে আমি তোরা একটু বলি। আগে বোর কি করছিল সেটা আগে তোরে বলি। বোর সাহেব একটা কাজ করছিল, বোর সাহেব একটা কাজ করছিল। কি কাজ করছিল ভাই? বোর উনি যেটা করছিল, ইলেকট্রন আছে না, ইলেকট্রনের একটা খুবই মজার কাজ করছিল। তো সে ইলেকট্রনের অবস্থান আর ভরবেগ, অবস্থান আর ভরবেগ, অবস্থান আর কি ভরবেগ, এই দুইটা জিনিস বোর সাহেব একত্রে নির্ণয় করছিল। অবস্থান আর ভরবেগ একত্রে নির্ণয় করছিল, একত্রে নির্ণয় করিয়াছিলেন। বোর সাহেব এটা একত্রে নির্ণয় করছিলেন। ঠিক আছে, সো দেখ এইখানে বোর ইলেকট্রনের অবস্থান আর ভরবেগ কি করছে? একত্রে নির্ণয় করছে। এই জিনিসটা হাইজেনবার্গের মতে, এই যে একত্রে নির্ণয় করছে না, এটা হাইজেনবার্গের মতে ইম্পসিবল, এটা সম্ভবই না। হাইজেনবার্গ এটাই বলছে। হাইজেনবার্গ কি বলছে? হাইজেনবার্গের সহজ কথা, একদম সহজ স্বীকারোক্তি, যে ভাই আপনি ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ এই দুইটা জিনিসকে একত্রে নির্ণয় করতে পারবেন না, এটা আপনার দ্বারা সম্ভব না, এটা কখনোই সম্ভব না। আপনি একই সাথে ইলেকট্রন এবং মানে ইলেকট্রনের অবস্থান আর ভরবেগ দুটো একসাথে নির্ণয় করে ফেলবেন। একটু ইংলিশ দুটো লিখে দিই। এটা হচ্ছে পজিশন, এটা হচ্ছে পজিশন, আর এইখানে মোমেন্টাম। হাইজেনবার্গ বলছে আপনি যদি চেষ্টাও করেন নির্ণয় করতে, সমস্যা নাই, আপনি হয়তোবা চেষ্টা করবেন, আপনি আমার কথা শুনবেন না, সমস্যা নাই। যদি চেষ্টা করেন এবং নির্ণয় করেন, আপনি ভুল প্রমাণিত হবেন। এটা কখনোই সম্ভব না যে আপনি একই সাথে অবস্থান এবং ভরবেগ নির্ণয় করে ফেলছেন। যদি আপনি নির্ণয় করেনও সেটা ভুল হবে, সেটা ঠিক হবে না। হাইজেনবার্গ এই কথাটাই বলছে, এবং এইখানেই বোর এসে বিশাল বড়টা ধরা খাইছে। বোর এই কাজটাই করছে, সে অবস্থান এবং ভরবেগকে একত্রে নির্ণয় করছে। সে অবস্থান এবং ভরবেগকে কি করছে? একত্রে নির্ণয় করছে, যেটা বারবার বলতেছি, হুইচ ইজ ইম্পসিবল। হ্যাঁ, অবস্থান এবং ভরবেগকে কি করছে? একত্রে নির্ণয় করছে, হুইচ ইজ ইম্পসিবল। এই এটা কিন্তু বোরের একটা সীমাবদ্ধতা, এটা কিন্তু হচ্ছে বোরের একটা সীমাবদ্ধতা। ঠিক আছে, এটা কিন্তু ইম্পসিবল, একত্রে নির্ণয় এটা ইম্পসিবল। এটাই হচ্ছে বোরের একটা সীমাবদ্ধতা। তার নীতিটা কি ছিল? হাইজেনবার্গের নীতিটা কি ছিল? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা ছিল, আপনি যদি অবস্থানের অনিশ্চয়তা আর ভরবেগের অনিশ্চয়তাকে চিন্তা করেন, দুইটা একত্রে গুণফলের মান h/4π এর সমান হবে অথবা 4π থেকে বড় হবে। এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তার হাইজেনবার্গের নীতিটা। ডেল্টা এক্স এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, অবস্থানের অনিশ্চয়তা, আর ডেল্টা পি এটা হচ্ছে ভাইয়া ভরবেগের অনিশ্চয়তা। একটা হচ্ছে তোর অবস্থানের অনিশ্চয়তা, আর একটা হচ্ছে তোর ভরবেগের অনিশ্চয়তা। ঠিক আছে, এবং এই ইকুয়েশনটাকে আরেকটা উপায়ে এটাকে এক্সপ্রেস করা যায়, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার অর ইকুয়াল h/2। এইভাবেও লেখা যায়। যেখানে যেখানে দেখে ভয় পাইস না, দেখে ভয় পাইস না, দেখ লিখে দিচ্ছি, যেখানে এইচ কাটের ভ্যালুটা হচ্ছে, এইচ কাট উচ্চারণ করা হয় কিভাবে? এইচ কাট পড়া হয় কিভাবে? এইচ কাট, এইচ কাট, মানে এইচ রে তুই কাটটা দিছিস, এরকম একটা অবস্থা আর কি। সো এইচ কাটের ভ্যালুটা হচ্ছে h/2π এর সমান। একই জিনিস, মানে এই জিনিসটাকে আরেকটা আরেকটা এক্সপ্রেশনে প্রকাশ করছে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা। সো আমরা একটু আসি, এখানে একটা ছোট্ট কুইজ আছে, আমরা কুইজটা একটু লঞ্চ করি, দেখ কি অবস্থা তোদের। একটু দাগা,
আচ্ছা, সো এইখানে কোয়েশ্চেনটা কি আছে, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? এটা আসলে খুবই লুথা একটা কোয়েশ্চেন। 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এটা একটু খেয়াল রাখিস। এটাকে যদি আমি তোদেরকে একটু বলি, আমি একটু ট্রিকি করে দিই, একটু যদি ট্রিকি করে দিই, তোরা এটা আমাকে একটু জানাতো, সবাই একটু জানাইস এটা আর্ক সেকেন্ডে কত হবে, সবাই একটু জানাইস। তোদেরকে আজকে আমি পড়াইছি এইটা আর্ক সেকেন্ডে কত হবে, সবাই একটু জানাতো, এটার ভ্যালুটা একটু জানাতো। লিডার বোর্ড পাবলিশ করলাম। ফাতিন, যাক ভালো বলো, যারা পোলাপেন রিপ্লাই দে তারাই মাশাল্লাহ আছে। আচ্ছা, তাড়াহুড়া করে পোলাপান দেখ এই যে ভুলটুল করে আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা আগে গেলে কি হবে, এটা 6.626 হবে। ভুল বলতে আসলে এই যেরকম 6.626 আগে গেলে কি হবে। আচ্ছা, সো এটা আমি রেখে দিই, তোরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করিস, আমি এটা বললাম না, বাট এইটা তোরে বলে দিলাম, একটা হিন্টস দিয়ে রাখলাম, 1 জুল ইকুয়াল 10⁻⁷ আর্ক। এটা আজকে আমি আরেকটা জায়গায় লিখছিলাম, 1 জুল সমান 10⁻⁷ আর্ক। আরে আবিদ মাশাল্লাহ এত সুন্দর করে টাইপ করে লিখছে উত্তর, আবার মাশাল্লাহ, বললাম কত কষ্ট করে টাইপ টুপ করে, মাশাল্লাহ মাশাল্লাহ। আবিদ থ্যাংক ইউ। মেহরাব তোরও থ্যাংক ইউ। রাফসান অস্থির, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সো চলো আমরা আগাই। আমাদের এইবার আমরা আরেকটা ইকুয়েশন পড়বো, এটি হচ্ছে আমাদের লাস্ট কন্টেন্ট আজকের ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। এটা হচ্ছে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট যে পার্টটা, সো এটা একটু বলে রাখি, এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট। এরপরে আসলে আরও অনেক মডেল আসতেছে বা থিওরি আসতেছে, সো তোরা আস্তে আস্তে পড়বি, যেরকম আমরা সোমারফিল্ডের থিওরি পড়বো হায়ার স্টাডিজে গেলে, তারপর আরও অনেক থিওরি, কোয়ান্টাম মেকানিক্স আসলে চেঞ্জ হচ্ছে, বাট আমাদের বইগুলো মোটামুটি যে ইকুয়েশনগুলো আছে এর মধ্যে মোটামুটি এটা সবচেয়ে লেটেস্ট। সো এইখানে কিছু ছোট ছোট জিনিস আছে, আমি তোদেরকে একটু বলে রাখি। এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে সাই স্কোয়ার। এটা দিয়ে দুইটা জিনিস জানা যায়, দুইটা জিনিস কেমনে খেয়াল করিস ভালো করে। এই সাই স্কোয়ার দিয়ে অরবিটালও জানা যায়, আবার এই সাই স্কোয়ার দিয়ে নোডও জানা যায়। এখন তুই বলবি ভাই অরবিটাল কি জিনিস, নোড কি জিনিস, আমি তো কিছুই জানি না। আমি তোদেরকে বলতেছি, টেনশন নিস না। অরবিটাল হচ্ছে যেখানে ইলেকট্রন পাবার সম্ভাবনা, 90 to 95%, সেটা হচ্ছে অরবিটাল। মানে ইলেকট্রনটা তুই যদি খুঁজস, যে জায়গাটা ইলেকট্রনটা মোটামুটি পাবি, মোটামুটি 100% তো কোনো কিছুই না। তুই দেখ লাইফ বয় হ্যান্ড ওয়াশ, এটা ব্যাকটেরিয়া মারে কত শতাংশ বলতো? দেখ লাইফ বয় হ্যান্ড ওয়াশের ব্যাকটেরিয়া কিলিং রেট কত পার্সেন্ট, খেয়াল করতো কত পার্সেন্ট? 99.99%, 100% কিন্তু বলে না, তাই না? আচ্ছা, সো এইখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা 90 to 95%। আর নোড মানে হচ্ছে যেখানে ইলেকট্রন নাই, একদমই নাই। ভাই এরকম কি আসলেই এক্সিস্ট করে? 100%। দেখ আমি তোদেরকে দেখাই, ধর এটা একটা শক্তি স্তর, এটা আরেকটা শক্তি স্তর, এটা আরেকটা শক্তি স্তর, বোঝার চেষ্টা কর। এটা যদি n = 1 হয়, এই যে n = 2 শক্তি স্তর বলতেছি, এটা n = 3, তোরা আমার বলতো ইন বিটুইন এই জায়গাতে কোনো ইলেকট্রন আছে কিনা? তোরা আমার একটু বলতো ভেড়া, এই বিটুইন, এই যে ইন বিটুইন এই জায়গাতে ইলেকট্রন আছে কি না? তোরা যদি কেউ জিজ্ঞাসা করে তোরা কি বলবি? তোরা বলবি ভাই ইন বিটুইন এই জায়গা যেটা, এটাতে কি ইলেকট্রন আছে? কি মনে হয় তোদের, ইলেকট্রন কি আছে? না না ভাই, এনে তো ইলেকট্রন নাই, 100% কোনো ইলেকট্রন নাই। এই যে এই জায়গাটাতে ইলেকট্রন নাই, তার মানে এইখানে তুই যদি সাই স্কোয়ারের ভ্যালু বের করস, এখানে সাই স্কোয়ারের ভ্যালু আসবে 0। সাই স্কোয়ারের ভ্যালু কত আসবে? 0 আসবে। বুঝছস ভেড়া? সো এটা একটু খেয়াল করিস। সো সাই স্কোয়ারের ভ্যালু আসলে যখন 90 to 95% হবে, সেটা অরবিটালকে বোঝাবে। সাই স্কোয়ারের ভ্যালু যখন 0 আসছে, তখন সেটা অ্যাকচুয়ালি নোড বোঝায়। আচ্ছা, এটা গেল, এটা একটা জিনিস গেল। এইখানে একটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ তুই পাবি। এখানে -∞ থেকে
প্লাস ইনফিনিটির মধ্যে তুই যদি সাই স্কোয়ারকে ডি নিউ এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করস তাহলে তুই অ্যান্সার পাবি অলওয়েজ 1। এটা আইগেন ভ্যালুর একটা ফাংশন, এটা আপাতত একটু মনে রাখিস ভাইয়ারা। এটা একটু ভাইয়া আমাদের মনে রাখতে হবে যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা যদি ভাইয়া সাই স্কোয়ারকে ইন্টিগ্রেশন করি তাহলে অ্যান্সারটা কি আসবে আমাদের 1। নোট দিয়ে করবো কি ভাই? নোট দিয়ে যেখানে ইলেকট্রনকে খুঁজে পাবি না সেখানে তুই তো ইলেকট্রনের ট্রান্সফার করতে পারবি না, কোনো এনার্জি পাবি না। সো দরকার আছে এটা। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সাই। সাই হচ্ছে তরঙ্গ ফাংশন, ওয়েভ ফাংশন। এটা একটা ত্রিমাত্রিক জিনিস, ওয়েভ ফাংশন। এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক জিনিস, অর্থাৎ এক্স ওয়াই জেড অক্ষ বরাবর থাকবে। এবং আমি যদি তোরে একটু এইভাবে বলতে চাই, এটা যদি একটা তরঙ্গ হয়, তরঙ্গের এই ওয়াই অক্ষ থেকে বা এক্স অক্ষ থেকে যে সর্বোচ্চ যে দূরত্বটা, এটাকে আমরা বলি হচ্ছে বিস্তার। এক্স অক্ষ থেকে সর্বোচ্চ যে দূরত্বটা সেটাকে আমরা কি বলি? বিস্তার। এই যে এইখান থেকে এই পর্যন্ত যে সর্বোচ্চ দূরত্বটা, এটাকে আমরা বলি কি? বিস্তার। এই বিস্তারটাই বেসিক্যালি হচ্ছে সাই। সো এই দুটা তাৎপর্য একটু ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আমাদের ইকুয়েশনটা দেয়া আছে, এই ইকুয়েশনটা একটু মনে রাখিস ভাইয়া। এবং এইখানে কোনটা কি এটা একটু বলে রাখি। এম এর মান হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি। ই হচ্ছে তোর মোট শক্তি, টোটাল এনার্জি। আর এই ভি হচ্ছে তোর স্থিতি শক্তি বা বিভব শক্তি যেটাকে বলস। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে, তাৎপর্য এটা অলরেডি পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট বাড়ির কাজ। এত বড় সমীকরণ কেমনে মনে রাখবো ভাইয়া? 2-3 বার লিখবি। হ্যাঁ, এটা 3Dর জন্য ভাইয়া। এই তো শোন, আমি জানি তোদের অনেক কিছুই, অনেক কনফিউশন আছে, অনেক জিনিসপত্র আমি জানি তোদের একদম আজকে কষ্ট হয়েছে। সো প্রথমেই আমি তোদেরকে যদি একটু বলি, এই জিনিসগুলো আস্তে আস্তে তুই বুঝবি। যেরকম এই যে ইন্টিগ্রেশন দিয়ে এনার্জির একটা পার্ট করছি, তুই এটাতে কম বুঝছস। এখন আমার যদি বলস, আমি না বুঝাই দিয়ে একদম সব করে দিতে পারবো। আমি মানে ইন্টিগ্রেশন আল্লাহর রহমতে পারি। তোর যদি আমি ইন্টিগ্রেশন ওই যে x⁴n এর ফর্মুলা, আপার লিমিট লোয়ার লিমিট এগুলো দেখাই, এমনি তুই আজকে ক্লাস করে অনেক হতাশ যে অনেক কিছুই তুই, কারণ তুই এখন অনেকগুলো জিনিসপত্র জানোস না, যেরকম নিউটনিয়ান বলবিদ্যার জিনিসগুলো তুই এখনো জানোস না। এই যে তুই তরঙ্গ এখনো পড়স নাই, আমি যদি তরঙ্গের ইকুয়েশনগুলো প্রুফ করে দিই, এটাও তোর জন্য আসলে একটু কষ্ট হবে। তুই যখন জিনিসগুলো জানবি, তখন যখন তোর সামনে আমি রিপ্রেজেন্ট করব, তখন তুই বুঝে ভাল লাগবে জিনিসগুলো। বাট আপাতত যেই জায়গাগুলোতে আমি একটু মার্ক করে দিছি, এগুলা থেকে বোর্ডে কোনো সিকিউ আসবে না, সর্বোচ্চ আসবে 1-2টা এমসিকিউ। সো যেই জায়গাগুলো একটু মার্ক করে দিছি, যে জায়গাগুলোতে কথা বলছি একটু মনে রাখতে হবে, সেগুলো একটু মনে রাখিস ভাই, এটা তোদের জন্যই ভালো হবে। ঠিক আছে, পড়ে তো যাইতে হবেই ভাইয়া, কারণ পরীক্ষায় তো আসবে, তুই কিছু বাদ দিয়ে যেতে পারবি না। তার উপর তুই ফুল সিলেবাসের মানুষ। সো বুঝতে আসোস, সো তোকে পড়তেই হবে, পড়া ছাড়া কোনো রাস্তা নাই। সো ভাই, তোদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, রেগুলারিটি রাখিস। আমি এটা বারবার সবসময় বলি, ইন্টারের পড়াশোনা তুই যদি রেগুলারিটি না রাখোস, তাহলে বিশাল বড় ধরা খাবি, বিশাল বড়। মানে এটা চিন্তাও করতে পারবি না তুই কত বড় ধরা খাবি। অ্যাজ এ বড় ভাই, আমি উদ্ভাসে ক্লাস নিচ্ছে প্রায় অনেক বছর হয়ে যাচ্ছে আল্লাহর অশেষ রহমতে। সো এত এক্সপিরিয়েন্স থেকে আমি তোরা বলতে পারি, তুই বিশাল বড় ধরা খাবি যদি তুই প্রপারলি না পড়স, টাইমলি এবং রেগুলারলি না পড়স। ঠিক আছে, সো সবাই একটু সাবধানে থাকিস, সাবধানে পড়াশোনা করিস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।